গল্পের নাম আমি তোমার দ্বিধায় বাঁচি। লিখেছেন ইয়াসমিন খন্দকার। গল্পের প্রথম পর্ব। নিজের হবু স্বামী হিসেবে মেট্রিক পরীক্ষায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে দেখে হতবাক হয়ে গেল ঈশিতা। নিজের বাবার দিকে অসহায় চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, যেই লোকটা আমায় এক্সপেল করে দিল, এখন আমায় কিনা তাকেই বিয়ে করতে হবে। ঈশিতার বাবা ইসমাইল হোসেন মেয়ের কথায় তেমন পাত্তা দিল না। তিনি তো ব্যস্ত তার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করার জন্য। ঈশিতা ব্যাপারটা বুঝতে পেরে দমে গেল। তার ভীষণ কান্না পাচ্ছে এখন। ঈশিতা নিজের চোখের জল মুছে আর চোখে তাকালো তার সম্মুখে বসে থাকা 28 বছর বয়সী সুদর্শন পুরুষটির দিকে। চোখে থাকা চশমা যাকে আকর্ষণীয় করে তুলেছে। এখন এই লোকটাকে কতটা ভদ্র, নম্র লাগছে। অথচ এই লোকটাই অবিবেচকের মতো ঈশিতার ভবিষ্যৎটা নষ্ট করে দিল। বিনা দোষেও কঠিন শাস্তির মুখোমুখি হল বেচারি মেয়েটা। ঈশিতা যে তার দিকে তাকাচ্ছে এটা নজরে এলো আয়ুষেরও। আয়ুষ জানে এই মেয়েটার কাছে সে অনেক বড় অপরাধী। শুধুমাত্র তার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য এই মেয়েটার জীবনে আজ ঝড় নেমে এসেছে। তাই তো মেয়েটাকে এক প্রকার বাঁচানোর জন্যই আজ সে নিরুপায় হয়ে নিজের পরিবারকে নিয়ে এই হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে এসেছে। ঈশিতা ভীষণ হাঁসফাঁস করছিল। আয়ুষও বুঝতে পারে তার ঈশিতার সাথে কথা বলা দরকার। তাই আয়ুষ সবার কথার মাঝখানে নম্র গলায় বলে উঠল, আমি ঈশিতার সাথে আলাদাভাবে কথা বলতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। কথাটা ইসমাইল হোসেনের দিকে তাকিয়ে বলল আয়ুষ। ইসমাইল হোসেন সামান্য হেসে বললেন, কেন নয়? ঈশিতা, তুমি ওনাকে ছাদে নিয়ে যাও। সেখানে গিয়ে তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলো। বাকি জীবনটা তো তোমাদের একসাথে থাকতে হবে। তাই তোমাদের মধ্যে বোঝাপড়াটার তো দরকার। ঈশিতা নিজের বাবার কথার বিরোধিতা করল না। বাধ্য মেয়ের মতো বসা থেকে উঠে দাঁড়াল। আয়ুষের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। অতঃপর ছাদের দিকে পা বাড়াল। আয়ুষ ও ঈশিতার পিছন পিছন যেতে লাগল। ঈশিতা ছাদে পৌঁছে গিয়ে থেমে গেল। আয়ুষ তার পেছনেই দাঁড়িয়ে। ঈশিতা এবার আয়ুষের চোখে চোখ রেখে বলল, বলুন কি বলতে চান? আয়ুষ বুকের উপর দুহাত ভাঁজ করে দাঁড়াল। নিজের চশমায় ডান হাতের তর্জনী আঙুল ছোঁয়াল স্বভাবগত কারণে। অতঃপর জোরে শ্বাস নিয়ে বলল, আমি তোমার কথা ভেবেই এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তাই তুমি আর বেশি কথা না বাড়িয়ে বিয়েটায় রাজি আছো বলে দাও। ঈশিতা হঠাৎ করে হো হো করে হেসে উঠল। যেন খুব মজা পেয়েছে তার কথাটা শুনে। কোনোরকমে হাসি থামিয়ে বলল, খুব মজা পেলাম আপনার কথা শুনে মিস্টার আয়ুষ। আমার জীবনটা নষ্ট করে এখন আপনি এসেছেন আমায় বাঁচাতে। হাস্যকর। আয়ুষ নিশ্চুপ। জীবনে কখনো সে কারো কাছে এভাবে অপরাধী হয়নি যেমনটা ঈশিতার কাছে হয়েছে। ঈশিতা অনেক মেধাবী একজন ছাত্রী, যার ইচ্ছা ছিল পড়াশোনা করে ডাক্তার হওয়া। ঈশিতার বাবা গ্রামের বনেদি লোক। তার চিন্তা ভাবনা উন্নত নয়। তিনি মেয়েকে এতদূর পড়াতে চাননি। ঈশিতা নিজের মায়ের সমর্থনেই এতদূর পড়াশোনা করছিল। ঈশিতার মা হুসনে আরা নিজের বাপের বাড়ি থেকে পাওয়া সম্পদ দিয়ে ঈশিতার পড়াশোনার খরচ চালিয়েছেন। তিনি নিজে এক মূর্খ সূক্ষ্ম মহিলা হলেও নিজের মেয়েকে সুশিক্ষিত দেখতে চেয়েছেন, কিন্তু ভাগ্যে অন্য কিছু ছিল। ঈশিতার ইংরেজি পরীক্ষার দিন তার পাশে বসে থাকা একটা মেয়ে অসৎ উপায় অবলম্বন করছিল। মানে সে নকল করছিল। আয়ুষ সেদিন ওই মেয়েটাকে পাকড়াও করে। তবে মেয়েটি শুধু নিজেই ফাঁসে না, ঈশিতাকেও ফাঁসিয়ে দেয়।
সব দোষ ঈশিতার কাঁধে দেওয়ার জন্য সে আগে থেকে ঈশিতার সিটের কাছে কয়েকটা পেপার রেখে দিয়েছিল। ঈশিতা লেখায় এত ব্যস্ত ছিল যে খেয়াল করেনি। ফলে যা হবার তাই হয়েছে। ঈশিতাকে এক্সপেল করে দেয় আয়ুষ। সেদিন ঈশিতা অনেকবার বলেছিল তাকে ফাঁসানো হচ্ছে। সে নকল করেনি। কিন্তু আয়ুষ তার কোনো কথায় বিশ্বাস করে না। এই ঘটনায় ঈশিতার পুরো জীবন বদলে দেয়, তার সব সাজানো স্বপ্ন শেষ হয়ে যায়। ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া মেয়েটি যে ক্লাসে সবসময় প্রথম হতো তাকে কিনা নকল করার অপরাধে এক্সপেল করা হলো। কেউই এটা মানতে পারছিল না। ঈশিতার মা হুসনে আরা মেনে নিতে পারেননি এটা। যেই মেয়েকে নিয়ে অহংকার করতেন, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলেন, সেসব শেষ হয়ে যায়। ইসমাইল হোসেনও এই সুযোগ পেয়ে তাকে অনেক কথা শোনায়। হুসনে আরা মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দেন। এর কিছুদিন পরেই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। ঈশিতার জীবনে ঝড় যেন থামেই না। হুসনে আরার মৃত্যুর পর ইসমাইল হোসেন আরও সুযোগ পেয়ে যান। তিনি এই সুযোগে ঈশিতার সাথে একজন বয়স্ক লোকের বিয়ে ঠিক করেন। বলা বাহুল্য, সেই বয়স্ক লোক ইসমাইল হোসেনকে অনেক টাকার প্রলোভন দেখান। এর মধ্যে যেই মেয়েটি ঈশিতাকে ফাঁসিয়েছিল সে অপরাধবোধে ভুগতে থাকে। ঈশিতার বর্তমান পরিস্থিতি জেনে সে দ্রুত আয়ুষের ঠিকানা জোগাড় করে তার সাথে যোগাযোগ করে। আয়ুষের সামনে নিজের সব দোষ স্বীকার করে এবং জানায় ঈশিতা নির্দোষ। ঈশিতার সাথে ঘটে যাওয়া সব ঘটনাও সে জানায় আয়ুষকে। এসব শুনে আয়ুষ ভীষণ অপরাধবোধ অনুভব করে। তার একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ এত মেধাবী একটা মেয়ের জীবনে এত দুর্ভোগ নামতে চলেছে, সেটা সে মেনে নিতে পারেনি। আয়ুষ এটা আটকানোর জন্য প্রথমে পুলিশের সাহায্য নেয়ার কথা ভাবে। আয়ুষ ভেবেছিল ঈশিতাকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, এটা দেখিয়ে বিয়ে বন্ধ করা যাবে। কিন্তু ইসমাইল হোসেন এই জন্য আগে থেকেই চাল ছেলে রেখেছিলেন। তিনি ঈশিতার জন্ম নিবন্ধনে আগে থেকেই কারসাজি করে বয়স বাড়িয়ে রেখেছিলেন। যার ফলে ঈশিতার বয়স বর্তমানে 18 জন্ম নিবন্ধন অনুসারে, তাই বিয়েতে আইনত কোনো বাধা থাকে না। তার উপর ঈশিতা নিজের মায়ের পর অনেক ভেঙে পড়ে। তার নিজেকেই এসবের জন্য দায়ী মনে হয়। তাই সেও বিয়েতে মতো দিয়ে ফেলে। আয়ুষের হাতে তখন আর কোন উপায় ছিল না। সে শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং সরকারি চাকরিও করে। তাই সে স্থানীয় একজন ঘটকের সাথে যোগাযোগ করে ইসমাইল হোসেনের সাথে কথা বলে নিজের পরিবারকেও রাজি করায়। আর আজ সে এখানে চলে এসেছে। আয়ুষের এখন ইচ্ছা ঈশিতার দায়িত্ব নেওয়া, ঈশিতার স্বপ্ন পূরণে তাকে সহায়তা করা। এসব ভাবনা থেকে বেরিয়ে আয়ুষ ঈশিতাকে বলে, আমি এই বিয়েটা শুধু নিজেকে অপরাধবোধ থেকে মুক্তি দেওয়ার জন্যই করছি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি তোমার জীবন পরিবর্তন করার চেষ্টা করব। ঈশিতা অট্টহাসিতে ফেটে পড়ে হাসি থামিয়ে বলে, আপনি আমার জীবন পরিবর্তন করতে পারবেন। পারবেন আমার মাকে আবার ফিরিয়ে আনতে? আয়ুষ মাথা নিচু করে নেয়। ঈশিতা বলে, পারবেন না। আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু আমার চোখের সামনে থেকে যান। আপনাকে আমার সহ্য হচ্ছে না। আয়ুষ বলে, দেখো ঈশিতা, তোমার বয়স কম। এই বয়সে আবেগ বেশি কাজ করে। আমি জানি আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমার জীবনের পুরো গতিপথ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তাই বলে তুমি আমাকে সম্পূর্ণরূপে দোষ দিতে পারো না। এটা তো আমার দায়িত্ব ছিল, তাই না? হ্যাঁ, এটা আপনার দায়িত্ব ছিল, যেটা আপনি অনেক সুন্দর করে পালন করেছেন। আপনাকে আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। আমার জীবনকে নিজের গতিতে চলতে দিন। আমি ভাগ্যকে মেনে নিয়েছি। এটা বলে ঈশিতা চলে যেতে নিতেই আয়ুষ তার হাত ধরে আটকে বলে, তোমার মাকে হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার স্বপ্ন আমি অবশ্যই পূরণ করাবো। তোমাকে জীবনে আমি প্রতিষ্ঠিত করাবই।
এটা আমার ওয়াদা। এমন কথা শুনে ঈশা ঠায় তাকিয়ে রয় আয়ুষের দিকে। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আমি ওই বুড়োকে বিয়ে করতে রাজি আছি, তবুও আপনাকে বিয়ে করব না। ঈশিতা আয়ুষের মুখের উপর বলে দেয়। আয়ুষ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুমি যদি নিজের ভালো না বোঝো তাহলে আমার কিছু করার নেই। তবে আমি নিজের ভুল শুধরে নেবই। ঈশিতা রেগে বলে, কি করবেন আপনি? জোর করে আমায় বিয়ে করবেন? প্রয়োজন হলে তাই করব। আয়ুষের স্পষ্ট জবাব। ঈশিতাও কম যায় না। সে বলে, আমি মরে যাব তাও কবুল বলবো না। আপনার যা করার করুন। আয়ুষ আর কথা বাড়াল না। ঈশিতাকে পাশ কাটিয়ে নিচে চলে গেল। ঈশিতা ঠায় দাঁড়িয়ে রইল। আর ভাবতে লাগল আয়ুষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। তালুকদার বাড়ি ঢাকা শহরের অন্যতম বনেদি পরিবার। এই পরিবারের মাথা হলেন বর্তমানে আলতাফ তালুকদার, আয়ুষের বাবা। তবে আরও একজন আছেন যাকে তিনি মান্য করেন, যিনি হলেন তার মা তথা আয়ুষের দাদি গুলশেনারা বেগম। গুলশেনারা বেগম ঘরে বসে তসবিহ সহ জপছিলেন। এমন সময় তার কক্ষে এলো তার ছোট ছেলে মরহুম আলামিন তালুকদারের একমাত্র মেয়ে ঐশী তালুকদার। ঐশী এসেই গুলশেনারা বেগমের কাছে এসে বলল, পুরো বাড়ি ফাঁকা কেন দাদি? কাউকে কোথাও দেখছি না। আজ তো শুক্রবার। বড় আব্বু, বড় আম্মু, আয়ুষ ভাইয়া সবারই তো আজ বাসায় থাকার কথা। গুলশেনারা বেগম তাকালেন নিজের মাসুম নাতনির দিকে। মেয়েটা বড্ড হতভাগী। ঐশীর যখন 5 বছর বয়স ছিল তখনই তার মা বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তবে ঘটনাচক্রে বেঁচে যায় ঐশী। তবে তখন থেকেই তার পায়ে সমস্যা। ক্রাচে ভর করে হাঁটতে হয় সবসময়। গুলশেনারা বেগম বড্ড ভালোবাসেন তার এই নাতনিটিকে। মেয়েটা বড্ড সহজ সরল। গুলশেনারা বেগম মৃদু হেসে বলেন, সবাই তো আজ তোর আয়ুষ ভাইয়ার জন্য মেয়ে দেখতে গেছে। কথাটা শুনে ঐশীর পায়ের তলার মাটি সরে যায়। সে ব্যথাতুর কণ্ঠে বলে, মেয়ে দেখতে? গুলশেনারা বেগম বলেন, হ্যাঁ রে, আয়ুষের তো বিয়ের বয়স হয়ে গেছে তাই না? এখন তো আবার ম্যাজিস্ট্রেটও হয়েছে। এতদিন তো বিয়ের কথা বলতেই ক্ষেপে যেত। কিন্তু আজ নিজের উদ্যোগে ওর মা বাবাকে নিয়ে মেয়ে দেখতে গেছে। ঐশী মলিন হেসে বলে, ওহ আচ্ছা ঠিক আছে। আমি রুমে যাই। আচ্ছা যা। ঐশী ক্রাচে ভর করে চলতে থাকে। গুলশেনারা বেগমের রুম থেকে বেরিয়ে এসে কিছুদূর যাওয়ার পর হোঁচট খেয়ে পড়ে যায়। পায়ে চোট লেগে রক্তও বের হয়। কিন্তু ঐশীর সেদিকে খেয়াল নেই। তার দুচোখ ভিজে উঠেছে অশ্রুতে। সেই ছোটবেলা থেকে আয়ুষকে পছন্দ করে ঐশী। ঐশীর প্রতিবন্ধকতার জন্য আয়ুষও তাকে অন্যভাবে ট্রিট করে। তাকে আগলে রাখে সবসময়। এই আগলে রাখাগুলোকে সে মনে করত আয়ুষের ভালোবাসা। কিন্তু আজ বুঝতে পারছে আয়ুষ তাকে ভালোবাসে না। তার প্রতি দয়া মায়া থেকেই তাকে সবসময় আগলে রাখে। এমনটা ভাবতেই ঐশীর আরও বেশি করে কান্না পায়। ঐশী আর্তনাদ করে বল ওঠে, আমায় কেন ভালোবাসলে না তুমি আয়ুষ ভাইয়া? আমি যে প্রতিনিয়ত তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে ছাই হয়ে যাই। ঈশিতা সিঁড়ি বেয়ে যখন নিচে নামল তখন অনেক দেরি হয়ে গেছে। কথা অনেক দূর এগিয়েছে। আয়ুষ নিচে এসে সবাইকে বলেছে ঈশিতা বিয়েতে রাজি। একথা শুনে সবাই বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে নেয়। ইসমাইল হোসেনের মুখ থেকে তো হাসি যাচ্ছেই না। তিনি তো ঠিক করে নিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ঈশিতাকে বিদায় করে নিজেও আরেকটা বিয়ে করে নেবেন। এত বড় পরিবারে মেয়ের বিয়ে হলে তো ভালোই হয়। ঈশিতা একবার ভাবল সবার সামনে গিয়ে বলবে এই বিয়েটা সে করবে না।
এই বিয়েতে তার কোনো মতো নেই। কিন্তু পারল না। থেমে গেল সে। এখন সে যাই বলুক, তার বাবা ইসমাইল হোসেন যে ধরে বেঁধে তার বিয়েটা দিয়েই দেবে, এটা সে এক প্রকার নিশ্চিত। তাই তর্ক করে লাভ নেই। তাই অন্য একটা ছক কষল ঈশিতা। বিয়ের দিন পালিয়ে যাবে। যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাবে। তবুও থাকবে না আর এখানে। এই আয়ুষ লোকটাকে তো সে কোনোভাবেই বিয়ে করবে না। কারণ ঈশিতা মনে করে এই লোকটাই তার জীবনের সব সমস্যার একমাত্র কারণ। ঈশিতাকে দেখেই আয়ুষের মা জাহানারা বেগম বলেন, এদিকে এসো মা। ঈশিতা লক্ষ্মী মেয়ের মতো এগিয়ে যায়। জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে বলে, মাশাআল্লাহ, মেয়ে তো ভারী সুন্দর। কারো নজর না লাগুক। আমার ছেলের জন্য তো এমন একটা মেয়েই খুঁজছিলাম আমি। বলেই তিনি নিজের হাতের সোনার বালা খুলে ঈশিতাকে পরিয়ে দেন। ঈশিতার হাতে চুমু খেয়ে বলেন, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন যত তাড়াতাড়ি তোমাকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি। জাহানারা বেগমকে খুশি লাগলেও আলতাফ তালুকদার যেন তেমন একটা খুশি নন, এটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সেদিনকার মতো কথাবার্তা শেষ করে ওনারা বিদায় নেন। যাওয়ার আগে আয়ুষ আবারও ঈশিতাকে বলে, আমি যা করছি সব তোমার ভালোর জন্য। তুমি বড় হয়েছ, আশা করি নিজের ভালোটা বুঝবে, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো না। ঈশিতা কোন প্রতিক্রিয়া দেখায় না। তার যেই সিদ্ধান্ত নেওয়ার সেটা সে নিয়ে ফেলেছে। আর কারো কথাই তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। আয়ুষেরা চলে যাবার পর ইসমাইল হোসেন ঈশিতাকে বলে, এখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে যাও। আর হ্যাঁ, একদম এই বিয়েতে কোনো বেংরা দেওয়ার চেষ্টা করবে না। আমি ভালোই বুঝেছি তোমার মতো নেই এই বিয়েতে। কিন্তু বিয়েটা তোমাকে করতেই হবে। তোমার মতো আপদ আমি বেশিদিন পালতে পারো না। 8 পাশে পড়ি তো তোমায় বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার মার জন্য পারিনি। এবার আমায় কেউ আটকাতে পারবে না। ঈশিতা এবারও কোন প্রতিক্রিয়া দেখায় না। কারণ তার পরিকল্পনা যে ঠিক করা। আপাতত সে চুপ থাকবে। যা হচ্ছে মেনে নেবে। অ্যাকশন দেখাবে বিয়ের দিন। আয়ুষ নিজের আলাদা গাড়িতে করে কাজে বেরিয়ে পড়ে। আর তার মা বাবা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। জাহানারা বেগম তো ঈশিতার প্রশংসায় একদম পঞ্চমুখ। কিন্তু আলতাফ তালুকদার মুখে কুলু পেটেছেন। কিছুই বলছেন না। জাহানারা বেগম ব্যাপারটা বুঝতে পেরে বলেন, তুমি মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছ কেন? আলতাফ তালুকদার মলিন মুখে বলেন, আমি ভেবে রেখেছিলাম ঐশীর সাথে আয়ুষের বিয়ে দেব। মেয়েটাকে নিয়ে যে বড্ড ভয় হয়। সবসময় চোখের সামনে থাকলে শান্তিতে থাকতে পারতাম। জাহানারা বেগম তেতে ওঠেন। রাগে তার সর্বাঙ্গ কেঁপে ওঠে। দাঁতে দাঁত পিষে বলে, তোমার আর বুদ্ধি হলো না তালুকদার সাহেব। ওই খোড়া মেয়েটাকে কিনা করবে নিজের একমাত্র ছেলের বউ। আমার ছেলে হলো হীরের টুকরো। আর তোমাকে এত চিন্তা করতে হবে না, ওই খোড়া মেয়েটাকে এমনিতেই কেউ বিয়ে করবে না। সারা জীবন নিজের চোখের সামনেই রাখতে পারবে। আর হ্যাঁ, এমন অলক্ষণে কথা আর বলবে না আমার সামনে। জাহানারা বলল, এমন বলছো কেন তুমি? মেয়েটার তো শুধু পাই একটু সমস্যা। রূপগুণের তো অভাব নেই, এই জন্য তুমি ওর ব্যাপারে এমন কথা বলবে? ঘাট হয়েছে আমার। এখন এসব বাদ দাও। আয়ুষ নিজে থেকে এত ভালো একটা মেয়ে পছন্দ করেছে, আমি তাতেই খুশি। না হলে তো তুমি নিজের ওই খোড়া ভাতিজিকেই আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
এখন আমি শুধু ঈশিতাকে নিজের বাড়ির বউ হিসেবে বরণ করার জন্য অপেক্ষা করছি। সামনে তোর আয়ুষ ভাইয়ার বিয়ে আর তুই ঘরে বসে আছিস। তুই তো ওর একমাত্র বোন। যা নিজের ভাইয়ের বিয়ে উপলক্ষে আনন্দ কর। ঐশীর রুমে এসে এই কথাগুলো বলতে থাকে জাহানারা বেগম। ঐশীকে এই কথাগুলো বলে ভীষণ মানসিক শান্তি পান। কৈশোরকালে একবার মজার ছলে ঐশী ওনাকে বলেছিলেন সে আয়ুষকে পছন্দ করে। জাহানারা বেগম ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেননি। কিন্তু তার জহুরির চোখ, ঐশীর হাবভাব দেখেই তিনি একসময় বুঝে যান এই মেয়ের মনে তার ছেলের জন্য একটা সফট কর্নার আছে। ব্যাপারটা মোটেই ঠিকভাবে মেনে নেননি জাহানারা বেগম। একেই তো ঐশীর পায়ের ওই সমস্যা, তার উপর জাহানারা বেগমের ধারণা এই মেয়েটা অপয়া। কারণ এই মেয়ের জন্মের পর থেকে তাদের পরিবারে একের পর এক বিপদ নেমে এসেছে। আলতাফ তালুকদারের ব্যবসায় বড় লস হয়েছিল এই মেয়ের জন্মের কিছুদিন পরই। যদিও কিছু বছরের মধ্যেই তাদের অবস্থা আবার আগের মতো হয়, কিন্তু এরপরই ঐশীর মা বাবার মৃত্যু। এসব ঘটনা পরপর ঘটায় ঐশীর প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তার মনে। তাছাড়া কয়েক বছর আগে ঐশীকে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার সময় আয়ুষের একটা বিরাট সড়ক দুর্ঘটনা হতে হতে সে বেঁচে যায়। এরপর থেকেই ঐশীকে তিনি একদম সহ্য করতে পারেন না। কিন্তু পরিবারের সবাই মেয়েটাকে এত মাথায় তুলে নাচে জন্য সবার সামনে কিছু বলতেও পারেন না। কিন্তু আজ সুযোগ পেয়ে তিনি কিছুতেই সেটা হাতছাড়া করবেন না। মানসিক যন্ত্রণায় শেষ করে দেবেন মেয়েটাকে, শুধুমাত্র যাতে এই মেয়েটার থেকে নিজের ছেলেকে দূরে রাখা যায়। সেজন্য তো শিক্ষাগত যোগ্যতায় অনেক পিছিয়ে থাকা একটা মেয়েকে যখন আয়ুষ বিয়ে করতে চায় তখন তিনি বিনা বাক্যে মেনে নেন। এদিকে ঐশীর মন মানসিকতা অন্যরকম ছিল। সে জাহানারা বেগমের মনের এত প্যাচ বুঝতে পারে না। সামান্য হেসে বলে, আমার ভীষণ অসুস্থ বোধ হচ্ছে বড় আম্মু। জাহানারা বেগম আর কথা না বাড়িয়ে চলে এলেন। যাওয়ার আগে বললেন, ঐশীর বোধহয় ওই মেয়েটাকে খুব পছন্দ জানিস। আমরা তো চাইছিলাম বিয়েটা কয়েক মাস পর হোক, কিন্তু আয়ুষী জেদ করে বলল এই মাসের মধ্যেই যেন বিয়েটা হয়। ছেলেটা আমার একেবারে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। এক সপ্তাহ পরেই আমার বাড়ির বউ ঘরে আসবে ভেবেই আনন্দ হচ্ছে খুব। জাহানারা বেগমের এসব কথা ঐশীকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। ঐশীর চোখও আর বাধা মানে না। তার দুচোখের কার্নিশ বেয়ে পড়তে থাকে বিন্দু বিন্দু অশ্রুকণা। ভালোবাসায় এত কষ্ট কেন? জাহানারা বেগম ঐশীর চোখের অশ্রু দেখে পৈশাচিক আনন্দ পান। অতপর হাসিমুখে প্রস্থান করেন। রাতে ডিনার টেবিলে ঐশী অনেক শান্ত হয়ে বসেছিল। অন্য সময় আয়ুষ আসতেই সে তার দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দিত, কিন্তু আজ একদম মাথা নিচু করে খাওয়ায় মনোযোগী। আয়ুষ ব্যাপারটা খেয়াল করল, তবে বিষয়টা এত সিরিয়াসলি নিল না। আয়ুষের মনে হল সে যেহেতু ঐশীকে ছাড়াই ঈশিতাকে দেখতে চলে গিয়েছিল তাই হয়তো ঈশিতা তার উপর অভিমান করেছে, পরে ওকে বুঝিয়ে ম্যানেজ করবে। এদিকে খাবার টেবিলে গুলশেনারা বেগমও বেশ অভিমানী সুরে আলতাফ তালুকদারকে বলেন, মানছি আমার বয়স হয়েছে, কিন্তু তাই বলে তোরা আমার থেকে অনুমতি নেওয়ার তোয়াক্কা করবি না। এভাবে হুটহাট করে বিয়েটা ঠিক করে নিলি। আমার থেকে একবার অনুমতি তো নিবি। আমি তো মেয়েটাকে দেখলামও না। জাহানারা বেগম নিজের স্বামীর পাতে খাবার দিতে দিতে বলেন, আমরা আর কি করব আম্মা? আপনার নাতি তো নিজে থেকে মেয়েটাকে পছন্দ করেছে। সেই তো সেধে বিয়ে করতে চেয়েছে। আমাদের রাজি না হয়ে উপায় ছিল? আমার ছেলে যে বিয়ের কথা শুনেই প্রসঙ্গ বদলে দিত। সে যখন নিজে থেকে বিয়ে করতে চেয়েছে তখন আমি আপত্তি জানাবো কেন? আলতাফ তালুকদার চোখের ইশারায় জাহানারা বেগমকে চুপ করতে বলেন। গুলশেনারা বেগম মুখটা গম্ভীর করে বললেন,
শুনলাম মেয়েটা নাকি আন্ডার মেট্রিক। এবার নাকি ওকে এক্সপেল করা হয়েছে। আমার সুশিক্ষিত নাতির পাশে এই মেয়ে কিভাবে যায়? আয়ুষ সাথে সাথেই বলে ওঠে, ও আন্ডার মেট্রিক হলেও ভীষণ মেধাবী। তাছাড়া ওর এক্সপেলের ঘটনাটাও ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। ও একদম নির্দোষ। আর তুমি চিন্তা করো না দাদিজান, ওকে আমি একদম নিজের যোগ্য করে তুলব। ঐশী নিজের খাওয়া শেষ করে নীরবে ক্রাচে ভর দিয়ে উঠে দাঁড়ায়। এসব কথা শুনতে তার আর ভালো লাগছিল। বুক ফেটে কান্না পাচ্ছিল। যাকে এতগুলো বছর যাবৎ ভালোবেসে গেল তার কাছে ভালোবাসা প্রকাশ করার আগেই সে অন্য কারো হয়ে গেল। ঐশীর মাঝে মাঝে নিজের উপর অভিমান হয় খুব। যদি আজ তার পা ঠিক থাকতো তাহলে অনেক আগেই আয়ুষকে নিজের মনের কথা বলে দিত, কিন্তু নিজের এই প্রতিবন্ধকতার জন্য সবসময় হীনমন্যতায় ভুগতে হয়েছে তাকে। স্কুল কলেজেও অনেক ছেলেকে বলতে শুনেছে তার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও তার প্রতিবন্ধকতার জন্য তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এমতাবস্থায় কিভাবে নিজের ভালোবাসার মানুষটাকে মনের কথা বলতো সে? যদি সেও একই কারণে ফিরিয়ে দিত, তাহলে যে শেষ হয়ে যেত মেয়েটা। ঐশী নিজের কক্ষে এসে একটা অ্যালবামে আয়ুষের সাথে নিজের কিছু ছবি দেখে কাঁদছিল। মনে করছিল কিছু পুরানো স্মৃতি, আয়ুষের করা কেয়ারগুলো। তারপর হঠাৎই গুনগুন করে গাইতে শুরু করে। কেন রোদের মতো হাসলে না? আমায় ভালোবাসলে না। আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন। চুপ করে থাকা কঠিন। তোমার কাছে খরস্রোতা ও গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই। দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। এমন সময় ঘরে কারো আসার শব্দ শুনেই ঐশী নিজের চোখের জল মুছে অ্যালবামটা বালিশের নিচে লুকিয়ে রাখে। আয়ুষ ঐশীর রুমে প্রবেশ করেই বলে, গান থামালি কেন? বেশ সুন্দরী তো গাইছিলি, তোর গানের গলা কিন্তু দারুণ। চাইলেই ভালো সঙ্গীত শিল্পী হতে পারবি। ঐশী বিনিময়ে জোরপূর্বক হাসে। অতপর বলে, ভাইয়া তুমি হঠাৎ। তুই কি আমার উপর রাগ করেছিস ঐশী? রাগ করব কেন ভাইয়া? আয়ুষ ঐশীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোকে আমার বউ দেখতে নিয়ে যাইনি জন্য। আসলে সবটা এত তাড়াহুড়োয় হয়ে গেল যে। তুমি ভুল ভাবছ। আমি মোটেই রাগ করিনি। তাহলে এসেছি থেকে আমার সাথে কোনো কথা বলছিস না কেন? কেনই বা আমায় এভাবে এড়িয়ে চলছিস? তেমন কিছু না। আসলে সামনে ফাইনাল এক্সাম তো, তাই একটু ব্যস্ত ছিলাম। অতপর প্রসঙ্গ বদলে বলে, তবে একটা কথা ঠিক। আমার তোমার হবু বউকে দেখার খুব ইচ্ছা। আমি জানতে চাই কে সেই ভাগ্যবতী যে আমার শখের পুরুষকে না চাইতেন পেয়ে যাবে। শেষের কথাটা মনে মনেই বলে ঐশী, যা আয়ুষের কান অবধি যায় না। আয়ুষ ভীষণ আগ্রহের সাথে ঈশিতার ছবি ঐশীকে দেখায়। ঐশী ভালোভাবে তাকায় ঈশিতার দিকে। অতপর নিজের সাথে মেয়েটার তুলনা শুরু করে। উজ্জ্বল শ্যামলা রঙের মেয়েটির মুখশ্রী ভীষণ সুন্দর, বড় বড় পদ্ম আঁখি তার সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে। তবুও ঐশীর সৌন্দর্যের কাছে নির্দ্বিধায় হার মেনে যাবে মেয়েটা। ফর্সা, সুশ্রী ঐশী রূপে, শিক্ষাগত যোগ্যতায় মেয়েটার থেকে এগিয়ে থাকলেও পিছিয়ে গেল শারীরিক প্রতিবন্ধকতার জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি আমার খুব পছন্দ হয়েছে। একটু বয়স কম, তবে এটা কোনো ব্যাপার না। তোমার সাথে ভালোই মানাবে।
এটা বলে পুনরায় জোরপূর্বক হাসে। কিন্তু তার ভেতরে কি চলছে সেটা একমাত্র ঐশীই জানে। ঈশিতা আজ দেরি করে সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি ফেরায় তার বাবা তার উপর অনেক চিল্লাপাল্লা করছিল। কিন্তু তার উপর এসবের কোনো প্রভাবই পড়ছিল না। সে নিজের ওড়নার ফাঁকে লুকিয়ে রাখা একটা খাম বের করে সেখান থেকে একটা টিকিট বের করে সন্তুষ্টির হাসি হেসে বলে, পেয়ে গেছি আমার কাঙ্ক্ষিত জিনিস। এখন আমার মতের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। আয়ুষ ঈশিতার বিয়ের ধুম লেগে গেছে চারিদিকে। তালুকদার বাড়িতে ইতিমধ্যেই সাজসজ্জা শুরু হয়ে গেছে। দেখতে দেখতে তাদের বিয়ের ডেট একদম ঘনিয়ে আসছে। আগামীকালই আয়ুষ ঈশিতার বিয়ে। আজকে রয়েছে নানারকম অনুষ্ঠান। এদিকে যত দিন এগোচ্ছে ঐশীর দুঃখের পরিমাণ ঠিক ততই বাড়ছে। আয়ুষের থেকে চিরতরে আলাদা হওয়ার কষ্ট তাকে কুরে কুরে খাচ্ছে। আর মেয়েটা তো এতটাই হতভাগ্য যে নিজের মনের এই কথাগুলো বলার মতো কাউকে খুঁজেও পাচ্ছে না। বাড়ির কাউকে বলতে পারবে না, আবার তার এমন কোন কাছের বন্ধুও নেই। ঐশী দীর্ঘশ্বাস ফেলে, ভাগ্যকে তো সে একদম মেনে নিয়েছে। তাই আর এসব ভেবে লাভ নেই, ভাগ্যকে তো পরিবর্তন করা সম্ভব নয়। তার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল যে কাছের মানুষটাকে এভাবে অন্য কারো হয়ে যেতে দেখতে হবে। ঐশীর এসব ভাবনার মাঝেই আয়ুষ এসে দাঁড়ালো তার পাশে। ঐশী আয়ুষকে খেয়াল করেনি তখনও। আয়ুষ এসে ঐশীকে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? ওখানে তো সবাই আনন্দ করছে, তুইও যা। আয়ুষের কথায় ঐশীর ধ্যান ভাঙে। আয়ুষ আজ সাদা রঙের একটা কাতানের পাঞ্জাবি পরেছে, ভীষণ সুন্দর কারুকাজ করা। এই পাঞ্জাবিতে একজন রাজপুত্রের মতো লাগছে আয়ুষকে। তাকে দেখামাত্রই ঐশীর মুখে হাসি ফুটে ওঠে। তবে আয়ুষ অন্য কারো হয়ে যাবে এটা ভাবতেই তার মুখের হাসি মিলিয়ে যায়। অতঃপর ধীরে বলে ওঠে, আমি তো ওদের কাউকেই চিনি না তাই। আয়ুষ হেসে বলল, ও এই ব্যাপার। চল আমি ওদের সবার সাথে তোদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই বলে আয়ুষ ঐশীকে নিজের সাথে নিয়ে আসে। ঐশী ক্রাচে ভর করে সাবধানে এগিয়ে আসে। মূলত এখানে আয়ুষের মামাতো ভাইবোনেরা এবং বন্ধু বান্ধবেরা এসেছে। আয়ুষের একমাত্র মামার 2 ছেলে এবং 1 মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে আমেরিকায় থাকে। সে তো আসতে পারেনি। তবে তার ছোট ছেলে নাহিদ এবং মেয়ে নামিরা এসেছে। আয়ুষ নামিরাকে কাছে ডেকে ঐশীকে দেখিয়ে বলে, নামিরা ঐশীকে একটু তোদের সাথে নে তো, বেচারি একা একা বসে বোর হচ্ছে। নামিরা ঐশীকে নিজের সাথে নিয়ে আসে। ঐশী আসতেই নাহিদ হা করে তাকিয়ে থাকে ঐশীর দিকে। তার গলায় ছিল একটা DSLR ক্যামেরা, যেটা দিয়ে সে সবার ছবি তুলছিল। নামিরা নাহিদের উদ্দেশ্যে বলে, কি হলো নাহিদ? এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? আমার আর ঐশীর একসাথে একটা ছবি তুলে দে তো। নামিরার কথায় নাহিদের ধ্যান ভাঙে। সে তাদের ছবি তোলায় মনোযোগী হয়। অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। বিশেষ করে ঐশীর। এই মেয়েটাকে কেন জানি ভীষণ ভালো লাগে নাহিদের। হঠাৎ করে আয়ুষ নাহিদের উদ্দেশ্যে বলে, কিরে নাহিদ, তুই তো দেখছি বেশ ভালোই ছবি তুলিস। মেডিকেলে অ্যাডমিশন না নিয়ে তো ফটোগ্রাফি নিয়ে ক্যারিয়ার গড়তে পারতি। নাহিদ হেসে বলে, কি যে বলো না ভাইয়া, ডাক্তারি হলো আমার পেশা আর ফটোগ্রাফি হলো নেশা। দুটোর মাঝে তো ডিফারেন্স রয়েছেই। এই বলে সে আবার ঐশীর দিকে তাকায়। মেয়েটার মুখ কেন জানি ভীষণ মলিন লাগছে। ঐশীর এই মলিন মুখ একদম ভালো লাগে না নাহিদের। বর্তমানে মেডিকেলে 3য় বর্ষে পড়াশোনা করছে ছেলেটা। তবে জীবনে কখনো প্রেম ভালোবাসা আসেনি। কারণ সে নীরবে মন দিয়ে বসে আছে অন্য কাউকে। অ্যাডমিশনের সময় আয়ুষদের বাড়িতে এসে কিছুদিন ছিল সে। আর এই দিনের মধ্যেই একজনের উপর মন আটকে যায়।
মেয়েটা তার 1 বছরের জুনিয়র। সেই যে মেয়েটার উপর মুগ্ধ হয়েছে তারপর আর কারো দিকে তাকায়নি। কিন্তু মেয়েটা নিজের মনের কথা বলে দেওয়া হয়নি। জানে না কবে বলতে পারবে, তবে বলবেই একদিন না একদিন। ঈশিতার একদম ভালো লাগছে না বিয়ে নিয়ে এত আদিক্ষেতা। তার ফুফু খালা মামিরা সবাই এসে উপস্থিত হয়েছে। সবাই বিয়ে নিয়ে তাকে নানারকম কথাবার্তা বলছে, ঠাট্টা ইয়ার্কি করেও অনেক কিছু বলছে। এসব কিছু শুনে তার গা জ্বলে উঠছে। ইচ্ছা করছে এখনই দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু তার উপায় নেই। তাই দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করছে। এর মধ্যে তার 7 বছর বয়সী মামাতো বোন তার ড্রয়ার খুলে একটা খাম বের করে ঈশিতার কাছে এসে বলে, আপু এই খামটা কিসের? ঈশিতা দ্রুত সেই খামটা তার হাত থেকে কেড়ে নিয়ে ঝাড়ি দিয়ে বলে, না বলে কারো জিনিসে হাত দিতে নেই জানিস না? এত অভদ্র কেন তুই? এভাবে বলছো কেন আপু? আমি তো। চুপ, একদম চুপ। আমি তোর কোন কথা শুনতে চাই না। যা তো আমার রুম থেকে। ঈশিতার কথা শুনে তার মামাতো বোন উদাস মনে বের হয়ে যাচ্ছিল এমন সময় তার মামি এসে বলে, তুই এত অভদ্র কেন ঈশিতা? ও তো ছোট বাচ্চা, না বুঝেই করে ফেলেছে। তাই বল ওকে এভাবে বলবি? ঈশিতা বলে, আমার জিনিসে কেউ না বলে হাত দিলে আমার মাথা গরম হয়ে যায়। তা কি এমন অমূল্য ধন আছে ওই খামের মধ্যে? দেখি তো একটু। ঈশিতা খামটা সরিয়ে বলে, এটা কনফিডেন্সিয়াল। ঈশিতার মামি মুখ বাঁকিয়ে বলে, ঢং। মামনি এসো তো আমার সাথে। ঈশিতা হাফ ছেড়ে বাঁচে। আরেকটু হলেই তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যেত। রাতে তালুকদার বাড়িতে সবাই মিলে আয়ুষের বিয়ে উপলক্ষে গানের আসর বসিয়েছে। তাতে একের পর এক সবাই গান বলছে। ঐশী শুকনো মুখে বসে ছিল সেখান থেকে। এর মধ্যে নাহিদ ঐশীর উদ্দেশ্যে বলে, ঐশী আপনি একটা গান বলুন না। আপনি তো অনেক সুন্দর গান বলেন। গতবার শুনেছিলাম। ঐশী কিছুটা ঘাবড়ে বলে, আমি। নামিরা বলে, তাই নাকি? তাহলে ঐশীর গান শুনতে হচ্ছে তো। আয়ুষ সেই সময় ওখান দিয়েই যাচ্ছিল। সকলের কথা শুনে সে এসে বলে, হ্যাঁ ঐশী সত্যিই দারুণ গান শোনায়। ঐশী একটা গান বলে শোনা না সবাইকে। আয়ুষের এই আবেদন ফেলতে পারে না ঐশী। তাই নিজের সব দুঃখের বহিঃপ্রকাশ ঘটানোর সিদ্ধান্ত নেয় গানের মাধ্যমে। কিছুক্ষণ সময় নিয়ে বলতে শুরু করে, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ। মায়া বিহারিণী, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণমন অকারণ। মায়াবন বিহারিণী, চমকিবে ফাগুনেরও পবনে, পশিবে আকাশ বাণী শ্রবণে, চমকিবে ফাগুনেরও পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। গান গাইতে গাইতে ঐশীর চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, যা সে সবার আড়ালে মুছে নেয়। কিন্তু তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকা নাহিদের ঠিকই এটা চোখে পড়ে। সাথে ঐশীর গলা শুনে সে বুঝে যায় এই গানের মাধ্যমে সে নিজের অনুভূতি ব্যক্ত করেছে। গান শেষে ঐশী ঘুমের বাহানা দিয়ে সবার মাঝখান থেকে উঠে ছাদে চলে যায়। গিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। এমন সময় কেউ পেছনে থেকে তাকে স্পর্শ করে। ঐশী পিছন ফিরে তাকাতেই দেখতে পায় নাহিদকে। নাহিদ ঐশীকে এভাবে কাঁদতে দেখে বিচলিত হয়ে বলে, আপনি কাঁদছেন কেন ঐশী? ঐশী দ্রুত নিজের চোখ জল মুছে বলে, কই না তো। আপনি সবার থেকে লুকাতে পারলেও আমার থেকে পারবেন না। আমি সবার অলক্ষ্যে দেখে ফেলেছি।
ঐশী মলিন হেসে বলে, কিছু কান্না দুঃখের বহিঃপ্রকাশ, কিছু কান্না মন ভাঙার। কে ভাঙল আপনার মন? আমার ভাগ্য। দেখছেন না আমি একটা পঙ্গু মেয়ে? আমার মতো আমার ভাগ্যটাও। যাই হোক, একটা অনুরোধ করি, রাখবেন? দয়া করে কাউকে জানাবেন না আমি কাঁদছিলাম। নাহিদ বলে, ঠিক আছে। আমি আপনার কথা রাখব। বিনিময়ে আপনাকেও আমার কথা রাখতে হবে। কি কথা? আর কখনো কাঁদবেন না। আপনার এই সুন্দর চোখে কান্না মানায় না। বলেই প্রাণখোলা হাসে। যেই হাসি দেখে ঐশীও সামান্য হাসার চেষ্টা করে। আজ আয়ুষ ঈশিতার বিয়ে। ঐশীর মন আজ স্বাভাবিকভাবেই ভালো নেই। সকাল থেকে নিজেকে একটা বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখেছিল সে। সমানে কেঁদে চলেছিল। এসবের মধ্যেই নামিরা এসে ঐশীকে একা রুমে বসে থাকতে দেখে বলে, ঐশী, তুমি এভাবে একা ঘরে বসে কি করছো? আয়ুষ ভাইয়ার গায়ে হলুদের সময় হয়ে এসেছে। সবাই ওকে হলুদ মাখাচ্ছে। চলো তুমিও মাখাবে। ঐশী বলে, আসলে আপু আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। তোমাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে। আর তোমার একমাত্র কাজিনের বিয়ে বলে কথা। চলো আমার সাথে। এই বলে নামিরা ঐশীকে এক প্রকার জোর করেই নিয়ে আসে। গায়ে হলুদের স্থানে আসতেই ঐশীর চোখ আটকে যায় আয়ুষের মধ্যে। আয়ুষ আজ হলুদ কালারের একটা পাঞ্জাবি পরেছে গায়ে হলুদ উপলক্ষে। পাঞ্জাবিটা বেশ মানিয়েছে তাকে। ঐশী একদৃষ্টে তাকিয়ে রয় কিছুক্ষণ। নামিরা ঐশীকে সাথে নিয়ে এগিয়ে যায়। জাহানারা বেগম ঐশীকে দেখে মৃদু হেসে তার দিকটা হলুদের বাটি এগিয়ে দিয়ে বলে, এই নে ঐশী, তোর আয়ুষ ভাইয়ার গায়ে হলুদ মাখিয়ে দে তো। ঐশী কাপা কাপা হাতে হলুদ তুলে নেয়। এরপর ছলো নয়নে এগিয়ে যায় আয়ুষের দিকে। আয়ুষের গালে আলতো করে হলুদ ছুঁয়ে দেয়। আয়ুষকেও আজ বেশ আনন্দিত লাগছে। নাহিদ একটু দূরে দাঁড়িয়ে ছবি তুলছিল। ঐশীকে দেখে সে এগিয়ে আসে কথা বলার জন্য। ঐশী আয়ুষকে হলুদ মাখিয়ে চলে যেতে নিতেই নাহিদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতেই নাহিদ ঐশীকে আগলে নিল। ঐশীর চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু, যা আজও নজর এড়াল না নাহিদের। সে বিচলিত হয়ে উঠল। বোঝার চেষ্টা করল ঐশীর কান্নার কারণ। ঐশী ততক্ষণে নিজেকে সামলে বসে পড়ে। নামিরা ঐশীর কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? জি আপু। নাহিদ বলে, দুঃখিত। আমার সাথে ধাক্কা লেগেই। ঐশী তড়িৎ বলে, না না ভাইয়া, আপনি কেন দুঃখিত বলছেন? আপনি আমাকে আগলে ধরলেন জন্যই তো আমি বেঁচে গেলাম। আমারই একটু সাবধানী হওয়া উচিত ছিল। ঐশীর মুখে ভাইয়া ডাকটা একদম ভালো লাগে না নাহিদের। কিন্তু সে চুপচাপ এই ডাকটা হজম করে নেয়। ঈশিতার গায়েও হলুদ মাখানো হচ্ছে। ঈশিতার গা যেন জ্বলে যাচ্ছে হলুদের ছোঁয়ায়, একদম সহ্য হচ্ছে না কিছু। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সবকিছু মানিয়ে নিতে হচ্ছে। ঐশীর বড় মামি তার গায়ে হলুদ মাখিয়ে বলতে থাকে, তোর গায়ে হলুদ তো বেশ ভালোই ফুটে উঠেছে। দেখবি তোর বর তোকে অনেক ভালোবাসবে। ঈশিতার আগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মনে মনে বলে ওঠে, ওই লোকের ভালোবাসা আমার চাই না। আর বর? হু, বিয়েটা হলে তো উনি আমার বর হবে। না হবে এই বিয়ে, আর না উনি হবেন আমার বর। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হবার পর ঈশিতার মামাতো বোন তার হাতে ফোন দিয়ে বলে, দুলাভাই কল করেছে।
কথা বলে নাও আপু। ঈশিতার একদম ইচ্ছা ছিল না আয়ুষের সাথে কথা বলার, কিন্তু তাকে বলতে হলো, আয়ুষ ভিডিও কল করেছিল। ঈশিতাকে মুগ্ধ হয় কিছুক্ষণ দেখে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। যা বলার জন্য ফোন করেছেন সেটা বলুন। ঈশিতার স্পষ্ট কথা। আয়ুষ একটু নড়েচড়ে বসল। অতঃপর বলল, তুমি যে বিয়েতে আর কোন ঝামেলা করনি, চুপচাপ বিয়েতে রাজি হয়ে গেছো, এজন্য ধন্যবাদ। দেখিও আমি তোমার সব ইচ্ছা পূরণে তোমার পাশে থাকব। ঈশিতা সাথে সাথে সেই ফোনটা রেখে দিয়ে বলে, সেই সুযোগ আমি আপনাকে দেব না। ঐশী গুলশেনারা বেগমের কক্ষে আসেন। একটু পরেই আয়ুষ বরযাত্রীদের সাথে নিয়ে ঈশিতাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেবে। যত সময় এগোচ্ছে ঐশীর মন ততটাই দুর্বল হচ্ছে। হারানোর যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। গুলশেনারা বেগম ঐশীকে দেখে বলেন, তুই এখানে কি করছিস ঐশী? বরযাত্রী যাবি না? ঐশী কোনো কথা না বলে গুলশেনারা বেগমের কাছে গিয়ে তার কোলে মাথা রেখে কাঁদতে থাকে। গুলশেনারা বেগম ভ্যাবাচেকা খেয়ে বলেন, তুই এভাবে কাঁদছিস কেন? আমি মেনে নিতে পারছি না দাদি। আয়ুষ ভাইয়া এভাবে অন্য কারো হয়ে যাবে সেটা আমি মেনে নিতে পারছি না। গুলশেনারা বেগম অবাক হয়ে যান। ঐশীর মাথাটা তুলে বলেন, এসব কি বলছিস তুই? এসব কথার মানে কি? তুই কি তুই কি আয়ুষকে? ঐশী মাথা দুপাশে নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবাসি আয়ুষ ভাইয়াকে। গুলশেনারা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি বলেন, তুই এই কথা আমায় আজ বলছিস? আগে বলিস নি কেন বোকা মেয়ে? আজ তো আমি চাইলেও তোর জন্য কিংবা করতে পারবো না। ঐশী কাঁদতে কাঁদতে বলে, আমি আগে বলিনি কারণ আয়ুষ ভাইয়া নিজে থেকে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আমাকে চান না। কাঁদিস না সোনা। আল্লাহর উপর বিশ্বাস রাখিস। তুই যখন এত কিছু বুঝেছিস তখন এটুকু বুঝবি যে আয়ুষ তোর ভাগ্যে নেই। আল্লাহ তোর ভাগ্যে আয়ুষকে লিখে রাখেননি। এটাই তো আমি মেনে নিতে পারছি না দাদি। যেই মানুষটাকে আমি এত ভালোবাসলাম তাকে কখনো পাবো না। নিজের চোখের সামনে তাকে আরেকজনের সাথে সংসার করতেই দেখতে হবে। হায় আল্লাহ! তোর এই কষ্ট যে আমার সহ্য হচ্ছে না ঐশী, কিন্তু আমি এখন নিরুপায়। দাদি, আমার বুক ফেটে যাচ্ছি দাদি। আমার বুক ফেটে যাচ্ছে আমার। মনে হচ্ছে কেউ আমার বুকে চাকু ঘোরাচ্ছে। গুলশেনারা বেগম ঐশীকে শক্ত করে আঁকড়ে ধরে বলেন, শক্ত হ ঐশী। এখন তোকে অনেক শক্ত হতে হবে। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আল্লাহ তোর সহায় হোক। ঐশী নিজেকে সামলে এসে দাঁড়ালো বাইরে। গুলনেসারা বেগম ঐশীকে সাথে আসতে বারণ করেছিল কিন্তু ঐশী এক প্রকার জেদ করেই আয়ুষের বরযাত্রী হতে এসেছে। কারণ সে নিজের চোখে দেখতে চায় ভাগ্য তাকে কতটা কষ্টের সম্মুখীন করতে পারতে। কেঁদে কেঁদে ঐশীর চোখ ফুলে লাল হয়ে গেছে। নাহিদ দূরে দাঁড়িয়ে ঠাহর করল সেটা। আর মনে মনে বলল, একদিন আমি আপনার সব কষ্টের কারণ খুঁজে বের করে সব কষ্ট দূর করে দেব ঐশী। এটা আমার প্রতিজ্ঞা। ঈশিতাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে বরপক্ষ। সবাই তাদের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ল।
এদিকে সবার মাঝে ঐশীকে বড্ড বিচলিত লাগল। সে একবার সামনাসামনি দেখতে চায় ওই ভাগ্যবতী মেয়েকে, যে তার শখের পুরুষকে পাবে। তাই ঐশী এগিয়ে গিয়ে পাত্রীপক্ষের একজনকে বলল, আমি ঈশিতার সাথে দেখা করতে চাই, আমাকে একটু ওর সাথে দেখা করিয়ে দিতে পারবেন? হ্যাঁ, কেন নয়, চলুন। ঐশী যেতে লাগল। যাওয়ার পথে হঠাৎ কারো সাথে ধাক্কা খেল। যার সাথে ধাক্কা খেল সে একটা মেয়ে। তার গায়ে কালো চাদর জড়ানো। ভীষণ তাড়াহুড়োয় আছে মনে হলো। দৌড়ে চলে যাচ্ছে বাইরের দিকে। ঐশীর নজর গেল মেয়েটার পায়ের দিকে। আলতা পরা খালি পা। ঐশী যারপরনাই অবাক হল, কিন্তু পাত্তা দিল না। ঐশী ঈশিতার রুমে গিয়ে দেখল রুম ফাঁকা। যার সাথে সে এসেছিল তাকে জিজ্ঞেস করল, ঈশিতা কোথায়? এখানেই তো ছিল। কোথায় গেল হঠাৎ? সে ঈশিতাকে ডাকতে লাগল, এদিক ওদিক খুঁজতে লাগল, কিন্তু ঈশিতাকে কোথাও পাওয়া গেল না। ঐশীর হঠাৎ একটু আগে চাদর জড়ানো মেয়েটার কথা মনে পড়ল। তাহলে কি ওই মেয়েটাই ঈশিতা? তাহলে কি মেয়েটা পালিয়েছে? ঐশীর হঠাৎ করেই ভীষণ আনন্দ বোধ হল। তবে কি আল্লাহ তার দিকে মুখ তুলে চাইল? এবার কি ভাগ্য তাকে সাহায্য করবে আয়ুষ ভাইয়াকে নিজের করে পেতে? বউ পালিয়েছে, এই কথাটা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল সবার মাঝে। মানুষ কানাঘুষা শুরু করে দিল। সবাই নানারকম কথাবার্তা বলছে। আয়ুষ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইসমাইল হোসেন কাদো কাদো মুখে সবার সম্মুখে এসে বলে, আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আলতাফ তালুকদার রেগে গেছেন ভীষণ। তিনি ইসমাইল হোসেনকে রাগী সুরে বলেন, আপনার জন্য আমার সম্মান ডুবে যেতে বসেছে আর আপনি এখন নাটক শুরু করেছেন। জাহানারা বেগমও আজ রুষ্ট হলেন ঈশিতার উপর। নিজের ছেলের পছন্দের কথা ভেবে তিনি রাজি হয়েছিলাম। তাছাড়া মেয়েটাকেও তার অনেক ভালো লেগেছিল। কিন্তু সেই মেয়েটা যে এমন কিছু করবে সেটা তার কাছে কল্পনাতীত। তিনিও এখন আর কিছু বলতে পারছেন না। ঐশী চুপ করে এসে একপাশে দাঁড়িয়ে আছে। এখানে বড়দের মাঝে সে আর কিছু বলতে চায় না। এমন সময় গুলশেনারা বেগমের নজর যায় ঐশীর দিকে। ঐশীর দিকে তাকিয়ে তিনি কিছু একটা ভাবেন। পরবর্তীতে সবার সম্মুখে এসে বলেন, ওই মেয়েটা যখন পালিয়েই গেছে তখন আর এসব বলে কি লাভ? এখানে থাকা মানে নিজের সম্মান নষ্ট করা। চল এখান থেকে। আমরা বাড়িতে গিয়ে বসে কথা বলি। আয়ুষ বলে, আমি যখন এখানে বিয়ে করতে এসেছি তখন বিয়ে করে বউ না নিয়ে যাব না। জাহানারা বেগম বলেন, তোর বউ তো পালিয়ে গেছে, এখন তুই কাকে বিয়ে করবি? আয়ুষ বলে, আমি যাকে বিয়ে করতে এসেছি তাকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। আয়ুষের এমন কথা শুনে ঐশীর জমা আশা নিভে যায়। সেই বুঝতে পারে আয়ুষের মনে ঈশিতার জন্য আবেগ কতটা জোরালো। যেই কারণে এত কিছুর পরেও সে ঈশিতাকে বিয়ে করতে চাইছে। অথচ আয়ুষের মনে তার জন্য কোনো জায়গা নেই। ঐশী মেনে নেয় বাস্তবতাটাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে তাকায় আকাশের দিকে। আকাশে ভেসে যাওয়া মেঘ দেখে বলে, আমার ভাগ্য আমায় কোথায় ভেসে নিয়ে যাবে। আমি জানি না, তবে আমি ভেসে যেতে প্রস্তুত সম্পূর্ণ। ভাগ্যের ভেলায় চড়ে উঠেছি আমি। ঈশিতা রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। একটু পরেই রেলগাড়ি চলে আসবে।
ঈশিতার ভীষণ ভালো লাগছে ওখান থেকে পালিয়ে আসতে পেরে। সে জানে না এখন কোথায় যাবে, কি তার ভবিষ্যৎ হবে, কিন্তু সে চেষ্টা করবে নিজের জন্য ভালো কিছু করার। অন্তত এই বিয়েটা করে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যেতে হবে না। ঈশিতা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এই ট্রেনে করে সে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাবে। চট্টগ্রামে ঈশিতার এক প্রিয় বান্ধবী রয়েছে, তার সাথে দেখা করে কিছু একটা হবে এই আশায়। কিন্তু ট্রেনও আজ লেট করছে। বিরক্তিতে কপাল কুঁচকে যাচ্ছে ঈশিতার। এর মধ্যে সে ব্যাগ চেক করে বুকিং করা ট্রেনের টিকিটটা খোঁজে কিন্তু পায় না। ঈশিতার মাথায় হাত। এখন কি করবে সে? এখন তো এমনি ঈদের জন্য ভিড় বেশি, আগে থেকে বুকিং করা না থাকলে মোটেই সিট মিলবে না। ঈশিতা দীর্ঘশ্বাস ফেলে। বোধহয় তাড়াহুড়ো টিকিটটা কোথাও পড়ে গেছে। ঈশিতা আর কোন উপায়ন্তর পেল না। সেখানেই বসে রইল চুপটি করে। এমন সময় ট্রেন এলো। আবার তার চোখের সামনে চলেও গেল, কিন্তু ঈশিতাকে বসেই থাকতে হলো সেখানে। আর কোনো উপায় না পেয়ে ঈশিতা ভাবল আজকের রাতটা স্টেশনেই কাটিয়ে দেবার কথা। তারপর কাল না হয় কোনো একটা ব্যবস্থা করা যাবে। আগে বিয়েটা ভেঙে যাক। ঈশিতা মাথা নিচু করে স্টেশনেই বসে ছিল, এমন সময় কেউ তার সামনে রেলের টিকিট দেখিয়ে বলে, এটা খুঁজছো বুঝি? ঈশিতা চোখ তুলে তাকাতেই অবাক হয়। আয়ুষ তার সম্মুখে দাঁড়িয়ে। ঈশিতার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। আয়ুষ সামান্য হেসে বলে, তোমার আমার বিয়ে হওয়াটা বুঝি আল্লাহর ইচ্ছা ছিল? তাই দেখো তুমি চেয়েও পালাতে পারলে না। টিকিটটা পড়ে রইল। ঈশিতা চোখ রাঙানি দিয়ে বলে, আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না। আমিও ঠিক করে নিয়েছি, বিয়ে করলে তোমাকেই করব। আমি রাজি না থাকলে এই বিয়ে হবে না। তোমাকে রাজি করিয়েই বিয়ে করব। কোন ধরনের কোন সিন ক্রিয়েট করলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করব। কাজী সাহেব, আপনি আসুন জলদি। কাজীকে দেখে ঈশিতা রেগে গেল। বলল, উনি এখানে কি করছেন? কাজী সাহেবের যা কাজ তাই করতে এসেছেন। আজ না হয় এই কমলাপুর রেল স্টেশনেই আমাদের ইউনিক বিয়েটা হলো। অসম্ভব। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আয়ুষ এবার ঈশিতাকে তার মায়ের লেখা একটা চিঠি দেখায়, যেটা ঈশিতার থেকে তার বাবা লুকিয়ে রেখেছিল। ঈশিতা চিঠিটা দেখেই বুঝতে পারে এটা তার মায়ের লেখা। যদিও তার মা তেমন শিক্ষিত ছিল না, কিন্তু অক্ষর জ্ঞান ছিল। তিনি অল্পস্বল্প লিখতে পারতেন। চিঠিতে ঈশিতার মা হুসনে আরা লিখে গেছেন, তিনি বিশ্বাস করেন ঈশিতা কোন অন্যায় করেনি। কিন্তু সবাই যখন তাকে বলেছিল ঈশিতা পরীক্ষায় নকল করতে গেছে, এটা তিনি সহ্য করতে পারেননি। ঈশিতাকে নিয়ে তার ছিল অনেক স্বপ্ন। এই স্বপ্ন ভেঙে যাওয়ার দুঃখ ছিল তার কাছে অনেক বড়। কিন্তু তবুও তিনি চান ঈশিতা ঘুরে দাঁড়াক, সফল হোক জীবনে। নিজের মায়ের চিঠি পড়ে অঝরে কান্না করতে থাকে ঈশিতা। আয়ুষ বলে, আমি বুঝতে পারছি এখন তোমার মনের অবস্থাটা। কিন্তু তোমার মায়ের ইচ্ছা পূরণে তোমাকে কেবলমাত্র আমি সাহায্য করতে পারি। তাই আমি চাই তুমি এই বিয়েটা করে নাও। ঈশিতা আবেগশূন্য চোখে তাকায় আয়ুষের দিকে।
লোকটার প্রতি তার এক আকাশ পরিমাণ ঘৃণা, কিন্তু এই মুহূর্তে এনার থেকে সাহায্য নেওয়া ছাড়া তার আর কোন উপায় নেই। কেননা এখান থেকে বাড়িতে ফিরলে তার বাবা নিশ্চয়ই তাকে অন্য কারো সাথে বিয়ে দিয়ে দেবে। আর তাহলে ঈশিতা তার মায়ের স্বপ্ন আর পূরণ করতে পারবে না। আর বান্ধবীর কাছে যাওয়ারও উপায় নেই, কারণ তার জমানো সব টাকা দিয়ে টিকিট কেটেছিল। কিন্তু ট্রেনটাই মিস হয়ে গেল। তাই ঈশিতা আস্তে করে বলে, আমি রাজি। কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলুন। আয়ুষ মৃদু হেসে বলে, গুড গার্ল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। অবশেষে রেল স্টেশনেই আয়ুষ ঈশিতার বিয়েটা হয়ে যায়। ঐশী চুপ করে একপাশে বসেছিল। গুলশেনারা বেগম ঐশীর কাছে এসে বলে, তুই চিন্তা করিস না। ওই মেয়ে ফিরে এলেও আমি এই বিয়েটা হতে দেব না। এমন পালাটু মেয়েকে বাড়ির বউ করা যায় না। তোর সাথেই আয়ুষের বিয়ে দেব আমি। ঐশী মলিন সুরে বলে, আয়ুষ ভাইয়া যে আমায় পছন্দ করে না। তার মনে যে আমার প্রতি কোনো অনুভূতি নেই। বিয়ের পর এমনি হয়ে যাবে। না দাদি, এমন হয় না। যদি ঈশিতা ফিরে আসে তাহলে তুমি বিয়েতে কোনো বাগড়া দেবে না। কথা দাও আমায়। এটা তুই কি বলছিস ঐশী? আয়ুষকে অন্য কারো হয়ে যেতে তুই দেখতে পারবি? যার মনে আমার কোনো স্থান নেই, তার জীবনে স্থান পেয়ে কষ্ট ছাড়া অন্য কিছু কি পাবো? কিন্তু কোনো কিন্তু নয় দাদি। তুমি ঈশিতার প্রতি আয়ুষ ভাইয়ার কেয়ার দেখনি। ও পালিয়ে গেছে জেনেও কিভাবে ওকে খুঁজতে ছুটল। এরপর আর কি বলার আছে আমাদের? গুলশেনারা বেগম চুপ হয়ে গেলেন। কার জন্য লড়বেন তিনি? ঐশী তো নিজের ইচ্ছাতেই সরে যেতে চাইছে। এদিকে জাহানারা বেগম দূর থেকে দাদি নাতনিকে পর্যবেক্ষণ করে বলেন, নিশ্চয়ই দুটোতে মিলে কোনো ফোন দিয়াছে। ইয়া আল্লাহ, তুমি দেখো আয়ুষ যেন ঈশিতাকে খুঁজে ফিরিয়ে আনে। আমি ঈশিতাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারব, তাও এই পঙ্গু ঐশীকে মেনে নিতে পারব না। আমার দিকে মুখ তুলে তাকিও আল্লাহ। ঈশিতার হাত ধরে তালুকদার বাড়িতে প্রবেশ করল আয়ুষ। তার পরিবারের সবাই অদ্ভুত চোখে তাকিয়ে আছে তাদের পানেই। যেই মেয়ে তাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে এভাবে পালিয়ে গেল তাকেই কিনা এবাড়িতে নিয়ে এসেছে আয়ুষ। এটা মেনে নিতে পারলেন না আয়ুষের দাদি গুলশেনারা বেগম। তিনি রাগী সুরে বলে উঠলেন, খবরদার আয়ুষ, এই মেয়েকে এই বাড়িতে তুলবি না। ওকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই ফিরিয়ে দিয়ে আয়। ওর জন্য আমাদের পরিবারের মুখে চুনকালি পড়েছে। আয়ুষের বাবা আলতাফ তালুকদারও নিজের মায়ের সুরে সুর মিলিয়ে বলে, আম্মু ঠিক বলেছে আয়ুষ। এই মেয়ে যা করেছে তারপর আর এই বাড়িতে ওর ঠাঁই হবে না। আমরা কত সম্মান দিয়ে ওকে এই বাড়ির বউ করে আনতে চেয়েছিলাম, অথচ ও আমাদের সব সম্মান ধূলিসাৎ করে দিল। এসব কিছুর মাঝে জাহানারা বেগম চেয়েও কিছু করতে পারছেন না। তিনি তো চান ঈশিতার সাথে যেন আয়ুষের বিয়ে হোক। মেয়েটা না হয় একটা ভুল করেছে, তবুও তিনি চান এই মেয়েকে ছেলের বউ করতে, যাতে ঐশী কোনোভাবেই তার ছেলের জীবনে প্রবেশ করার সুযোগ না পায়। আয়ুষ ঈশিতার হাত শক্ত করে ধরে দৃঢ়তার সহিত বলে, আমি ঈশিতাকে বিয়ে করেছি। ও স্ত্রী হয় আমার। তাই আমার স্ত্রী হিসেবে ওর সম্পূর্ণ অধিকার আছে এই বাড়িতে থাকার। আয়ুষের কথা শুনে জাহানারা বেগম বাদে উপস্থিত সবার মুখ কালো হয়ে যায়। গুলশেনারা বেগম বলেন, কি বলছিস তুই? তুই এই মেয়েটাকে বিয়ে? আয়ুষ বলে, হ্যাঁ, করেছি ওকে বিয়ে।
আলতাফ তালুকদার রেগে বললেন, এভাবে কিভাবে তুই বিয়েটা করলি? আমাদের মতামতের কোনো দাম নেই তোর কাছে। আম্মা, তুমি বলো তোমার কি সিদ্ধান্ত? তুমি অনুমতি না দিলে আমি এই মেয়েকে ছেলের বউ হিসেবে গ্রহণ করব না। কিছুতেই ওকে এ বাড়িতে ঠাঁই দেব না। জাহানারা বেগম এবার আর চুপ থাকতে পারলেন না। আয়ুষ ঈশিতার হয়ে বলে উঠলেন, এটা তুমি কি বলছো আয়ুষের বাবা? ওদের বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব বলে কি হবে? মানছি মেয়েটা একটু অন্যায় করে ফেলেছে, কিন্তু তাই বলে তুমি নিজের ছেলের বউয়ের সাথে জুলুম করবে? আলতাফ তালুকদার চেঁচিয়ে বললেন, তুমি চুপ থাকো। এই মেয়ের সাথে যাই করি সেটা জুলুমের পর্যায়ে যাবে না। যেই মেয়ে বিয়ে ছেড়ে পালিয়ে যায় তার চরিত্র কতটা ভালো জানাই যায়। এ পর্যায়ে আয়ুষ বলে ওঠে, ক্ষমা করো বাবা, কিন্তু তুমি আমার স্ত্রীর সম্পর্কে এরকম কথা বলতে পারো না। ও তোমার বৌমা হয়। গুলশেনারা বেগম কিয়ংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। তার পরিবারে এত বড় সমস্যার উপদ্রব আগে কখনো হয়নি। তিনি এখনো বুঝতে পারছেন না এই সমস্যার মোকাবিলা কিভাবে করবেন। এমন সময় সবার মাঝে উপস্থিত হল ঐশী। সে এসেই গুলশেনারা বেগমের উদ্দেশ্যে বলল, দাদি, তুমি এই অশান্তি থামাও। বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব বলে কি লাভ? তুমি মেনে নাও সবকিছু। আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে তামাশা দেখছে। এতে করে আমাদের পরিবারেরই মান সম্মান নষ্ট হচ্ছে। কিন্তু কোনো কিন্তু নয় দাদি, তুমি তো আমার সব কথা মানো। তাহলে এই কথাটাও মেনে নাও। আপাতত এসব ঝামেলা বন্ধ হোক। তারপর আমরা পারিবারিকভাবে বসে ঠান্ডা মাথায় সবকিছু মিটমাট করে নেব। জাহানারা বেগম কিছুক্ষণ চিন্তা করে বলেন, তুই ঠিকই বলেছিস ঐশী। এমনি আমাদের পরিবারের অনেক অপমান হয়েছে। এখন আরও হচ্ছে। এসব থামানো দরকার। আলতাফ, তুই তোর ছেলে আর ছেলের বউকে নিয়ে ঘরে আয়। বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব বলে লাভ নেই। যা কথা হবার পরে হবে। বলেই গুলশেনারা বেগম নিজের ঘরের দিকে রওনা দেন। আলতাফ তালুকদার রাগে গজগজ করতে করতে জাহানারা বেগমকে বলেন, তুমি ওদের রুমে পৌঁছে দাও। আমার আর এত ঝামেলা ভালো লাগছে না। যা খুশি করো তোমরা। বলে তিনিও হনহন করে নিজের রুমের দিকে চলে যান। ঐশী একদৃষ্টিতে তাকিয়ে থাকে আয়ুষ ও ঈশিতার দিকে। যদিও ঈশিতার বয়স কম, তবুও মেয়েটার উচ্চতা যথেষ্ট। ঐশীর থেকেও লম্বা হবে হয়তো। দুজনকে পাশাপাশি অনেক সুন্দর মানিয়েছে। আয়ুষের জন্য একতরফা অনুভূতি মনে লুকিয়ে কষ্ট পাচ্ছিল ঐশী। তবুও সব সহ্য করে নিচ্ছিল। তার কষ্টের বিনিময়েও না হয় সুখে থাক তার ভালোবাসার মানুষটা। ঈশিতাকে আয়ুষের ঘরে পৌঁছে দিয়ে জাহানারা বেগমও রাগ দেখাতে শুরু করেন ঈশিতার উপর। বলেন, এটা তুমি কি করলে ঈশিতা? তোমাকে আমার কত পছন্দ ছিল জানো? আমার ছেলেও তো তোমাকে কত পছন্দ করত। তুমি শুধু শুধু পালিয়ে গিয়ে আমাদের পরিবারের ফেস লস করালে। এজন্য তোমার শ্বশুর এবং দাদি শাশুড়ি তোমার উপর চটে আছেন। আমারও রাগ হচ্ছে। শুধুমাত্র আয়ুষের মুখের দিকে তাকিয়ে আমি সবটা মেনে নিচ্ছি। আয়ুষ আমাকে সবটাই বলেছে তোমার ব্যাপারে। দেখো, মানুষের জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। তোমার মায়ের যতটুকু আয়ু ছিল তিনি ততটুকুই বেঁচে ছিলেন। হয়তো তার মৃত্যুর আগে যা ঘটেছিল সব উছিলা মাত্র। তুমি এর জন্য শুধু শুধু আমার ছেলেটাকে ভুল বুঝছো। ঈশিতা প্রত্যুত্তরে কিছু বলে না।
জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে বলেন, এখন থেকে আমি তোমার শাশুড়ি। শাশুড়ি কিন্তু মায়ের মতোই হয়, তুমি আমাকে নিজের মা মনে করতে পারো। আয়ুষের সাথে কোনো ঝামেলা বাড়িও না। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখো। আর একটা কথা, ওই ঐশী মেয়েটা আছে না, ওর থেকে দূরে থাকবে এবং আয়ুষকেও ওর থেকে দূরে রাখবে। ও একটা বিষাক্ত কাল নাগিনী। জাহানারা বেগমের কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল ঈশিতা। ঐশী মেয়েটাকে যতটা দেখেছে তার তো খারাপ মনে হয়নি। মেয়েটার পায়ে সমস্যা, ক্রাচ সাথে করে হাঁটে। ঐশীর কথা ভাবল ঈশিতা। সত্যিই কি মেয়েটা খারাপ নাকি? হতেও পারে। জাহানারা বেগম যখন বলছেন তখন এমনই হবে। এমনিতেও ঈশিতার সংসার করার কোনো ইচ্ছা নেই। সে এই বিয়েটা শুধু নিজের মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য করেছে। তবে তার সাথে কেউ বিনা কারণে কোনো খারাপ কিছু করতে এলে ছেড়ে দেবে না একদম। জাহানারা বেগম ঈশিতার কাছে ঐশীর নামে আরো অনেক খারাপ কথা বলতে থাকে। এতে করে ঐশীর প্রতি খারাপ ধারণা তৈরি হতে থাকে ঈশিতার। নামিরা, নাহিদ বসে বসে আয়ুষ ঈশিতার বিয়ে নিয়েই কথা বলছিল। নামিরা তো ঈশিতাকে এক হাত নিচ্ছিল। বলছিল, ওই ঈশিতা মেয়েটাকে আমার একদম সুবিধার মনে হয় না। কিভাবে বিয়ের দিন পালিয়ে গেল। আয়ুষ ভাইয়া যেন কেন ওকে বিয়ে করতে গেল আমি বুঝলাম না। সেই সময় ঐশী সেখানে এসে পড়ে। নামিরার কথা তার কর্ণগোচর হয়। সে বলে ওঠে, কারো সম্পর্কে না জেনে এমন কথা বলা উচিত নয় আপু। হতেও পারে মেয়েটা কোনো সমস্যায় পড়েছিল। ঐশীর কথা শুনে ভীষণ ভালো লাগে নাহিদের। ঐশীর ব্যবহার দেখে সে যেন আরও বেশি করে ঐশীর প্রতি দুর্বল হচ্ছে। এই কয়দিনে নাহিদ বুঝে গেছে ঐশী ভীষণ বুঝদার এবং ম্যাচিউর একটা মেয়ে, যা তার প্রতি মুগ্ধতা বাড়িয়ে দিচ্ছে। এরই মাঝে আয়ুষ বসার ঘর অতিক্রম করে নিজের রুমের দিকে যাচ্ছিল। তাকে যেতে দেখেই নাহিদ উঠে গিয়ে পথ আটকে বলল, কোথায় যাচ্ছ ব্রো? কোথায় আবার? রুমে যাচ্ছি। ও হ্যাঁ, আজ তো তোমাদের বাসর। যাই হোক, বিয়ের সাক্ষী তো হতে পারলাম না, কিন্তু বাসর ঘরে যাওয়ার আগে আমাদের হাদিয়া তো দিয়ে যাও। হাদিয়া মানে? বেশি কিছু না। আমরা তিনজন আছি। তিনজনকে 5,000 করে মোট 15,000 টাকা দাও। নামিরা বলে ওঠে, নাহিদ কি করছিস? তুই কি ছোট বাচ্চা হয়ে গেলি নাকি? আয়ুষ বলে, কোনো ব্যাপার না। এই নে নাহিদ 15,000 টাকা। তিনজনে মিলে ভাগ করে নিস। বলেই আয়ুষ চলে যায় নিজের রুমের দিকে। আয়ুষ তো টাকা পেয়ে মহা খুশি, ঐশীর হাতে 5,000 টাকা দিয়ে বলে, এই নাও তোমার ভাগ। বলেই সে বাকি 10,000 টাকা নিজের পকেটে ঢোকায়। নামিরা এসে বলে, আমার ভাগ কোথায়? তোর ভাগ নেই? খুব তো বলছিলি আমি বাচ্চামো করছি, তো এখন টাকা নিতে এসেছিস কেন? এই নিয়ে দুই ভাই বোনের মাঝে খুনসুটি শুরু হয়। এদিকে ঐশী টলমল চোখে আয়ুষের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার প্রিয় মানুষটা আজ সম্পূর্ণরূপে অন্য কারো হয়ে যাবে, এটা মেনে নেওয়া যে ভীষণ কষ্টকর। আয়ুষ বাসর ঘরে প্রবেশ করেই দরজা লাগিয়ে দিল। ঈশিতা তড়িৎ উঠে বসল। ভয় লাগছিল তার খুব। তার শাড়ির আঁচলের তলায় লুকানো ছিল একটা চাকু। ঈশিতা ভেবেই রেখেছি আয়ুষ যদি তার কাছে আসার চেষ্টা করে তাহলে সে আজ রক্তারক্তি বাঁধিয়ে দেবে। আয়ুষ বাসর ঘরে এসেই ঈশিতাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে,
আমি কোন কাপুরুষ নই যে তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্বামীর অধিকার ফলানোর চেষ্টা করব। তাই নিজের পিছনে যেটা লুকিয়ে রেখেছ সেটা বের করে ফেলে দাও। ঈশিতা চাকুটা বের করল। অতঃপর সেটা মেঝেতে ফেলে দিয়ে বলল, আপনি কিন্তু নিজের কথাটা রাখবেন। একদম আমার কাছে আসবেন না। ঈশিতা চাকুটা ফেলে দিতেই আয়ুষ তার কাছে গিয়ে খপ করে ঈশিতার হাতটা ধরে ফেলল। ঈশিতা ভয় পেল প্রচুর। আমতা আমতা করে বলল, কি করছেন এটা? ছাড়ুন আমায়। আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে। ঈশিতাকে পুরো কথার বলার সুযোগ না দিয়ে আয়ুষ তার মুখ চেপে ধরে বলে, হুশ, একদম চুপ। আমি তোমার অনেক কথা শুনেছি। এবার আমি বলবো আর তুমি শুনবে। ভয় নেই, আমি জোরজবরদস্তি করব না। শুধু কিছু কথা বলবো যা তোমার শোনার প্রয়োজন। এটা বলে সে একটু দম নিয়ে বলে, আমি বোর্ডের সাথে যোগাযোগ করেছি। তুমি যে নির্দোষ সেই ব্যাপারে প্রমাণও উপস্থাপন করেছি। তাই তারা এই ব্যাপারে বিবেচনা করে দেখেছে। তোমার এক্সপেল লেটার বাতিল হয়েছে। এই বছর তুমি আবার এসএসসি পরীক্ষা দিতে পারবে। তাই এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আর কিন্তু বেশি সময় নেই এসএসসি পরীক্ষার। বলেই ঈশিতার মুখ থেকে হাতটা সরিয়ে দেয়। ঈশিতা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, যাই হোক না কেন, আমি কিন্তু আপনার সাথে সংসার করতে ইচ্ছুক নই। আয়ুষ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তোমায় জোর করে সংসারে আটকে রাখব না। তুমি এসএসসি পাশ করো, তারপর একটা ভালো কলেজে অ্যাডমিশন পেলে আমি হোস্টেলে রাখার ব্যবস্থা করব। তারপর তুমি ওখানে গিয়ে পড়াশোনা করিও। এরপর চাইলে আমাকে ডিভোর্স দিয়ে তুমি নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলতে পারবা। ঈশিতা স্বস্তির নিঃশ্বাস নেয়। সে এমনটাই চাইছিল। ঈশিতার লক্ষ্য জীবনে বড় কিছু করা। সংসার করা নয়। এজন্য ঈশিতা চায় যে কোনো মূল্য এই সংসার থেকে মুক্তি। আয়ুষ সোফায় গা এলিয়ে বলে, তুমি গিয়ে বিছানাতে শো। কাল আমি তোমাকে বই এনে দেব। তুমি পড়াশোনা শুরু করো। আর কিছুদিন একটু এখানে মানিয়ে নিও। আর এসব কিছুকে আমার দয়া মনে করার কোনো দরকার নেই। আমার অপরাধবোধ থেকেই আমি এসব কিছু করছি। আমি চাই না আমার জন্য তোমার মায়ের শেষ ইচ্ছা অপূর্ণ থাকুক। তুমিও ভালোভাবে পড়াশোনা করিও। ঈশিতাও এত কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ঈশিতা দেখে আয়ুষ নিজের রুমে নেই। ঈশিতা আর এত কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বাইরে আসতেই দরজায় কেউ নক করল। ঈশিতা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল জাহানারা বেগম দাঁড়িয়ে আছেন। ঈশিতা তাকে দেখে মৃদু হেসে বলল, আন্টি আপনি? আন্টি না, আমাকে মা বলো। তুমি বুঝি এখনই ঘুম থেকে উঠলা? জি। ওহ আচ্ছা। ঠিক আছে, দ্রুত আমার সাথে নিচে চলো। নিচে গিয়ে সবাইকে চা খেতে দাও। সংসারের কাজ করেই তো সবাইকে ইমপ্রেস করতে হবে। ঈশিতা বুঝতে পারল না তার কি করার দরকার। সে তো এখানে সংসার করতে আসেনি। এসেছে পড়াশোনা করার জন্য। ঈশিতার এমন ভাবনার মাঝেই জাহানারা বেগম তাকে এক প্রকার টেনে নিয়ে গেল। ঈশিতাকে রান্নাঘরে নিয়ে গিয়ে তার হাতে চায়ের কাপ তুলে দিয়ে বলল, যাও, তোমার শ্বশুর আর দাদি শাশুড়ি ওখানে বসে আছেন। ওনাদেরকে দিয়ে চাটা দাও। আর সালামও জানাবে। ঈশিতা মাথা নাড়াল। যদিও তার এসব কিছু করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু জাহানারা বেগমের প্রতি তার একটা মায়া তৈরি হয়েছে। উনি কত ভালো আচরণ করছেন ঈশিতার সাথে। ঈশিতার যেন মায়ের অভাবটা দূর হচ্ছে জাহানারা বেগমের সান্নিধ্য পেয়ে। তাই তার কথার অবাধ্য হতে চাইল না। চা হাতে নিয়ে চলে এলো বসার ঘরে।
গুলশেনারা বেগম বসে টিভি দেখছিলেন আর আলতাফ তালুকদার টিভি দেখছিলেন। ঈশিতা গুলশেনারা বেগমের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম দাদি, এই নিন চা খান। গুলশেনারা বেগম গতকালের ঘটনা নিয়ে ভীষণ রেগে ছিলেন ঈশিতার উপর। এই মেয়েটার জন্য আত্মীয় স্বজনদের সামনে তাদের পরিবারের অনেক ফেইস লস হয়েছে। ঈশিতাকে দেখে রাগ আবার মাথা চাড়া দিয়ে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে ঈশিতাকে ধাক্কা দিয়ে বললেন, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ধাক্কার ফলে ঈশিতার হাতে গরম চা ছিটকে পড়ল। সে ব্যথায় চেঁচিয়ে উঠল। জাহানারা বেগম ছুটে এলেন। আলতাফ তালুকদারও হোঁচকচিয়ে গেলেন। জাহানারা বেগম এসে ঈশিতাকে দ্রুত নিয়ে গেল। গিয়ে পানি ঢালতে লাগল তার হাতে। ঐশী সবেমাত্র বসার ঘরে এলো। এই কাহিনী দেখে সে হতবাক। ক্রাচে ভর দিয়ে এগিয়ে এসে নিজের দাদিকে বলল, এটা তুমি কি করলে দাদি? মেয়েটার যদি কিছু হয়ে যেত। আমার মাথা গরম হয়ে গেছিল। কিন্তু আমি চাইনি এমন কিছু হোক। আমি তো। তোমার ওকে সরি বলা দরকার দাদি। গুলশেনারা বেগম তেজ দেখিয়ে বললেন, আমি কেন সরি বলবো? ওই মেয়ে আমাদের পরিবারের সাথে ইচ্ছাকৃতভাবে যেটা করেছে তার তুলনায় এটা কিছুই না। আমি তো আর ইচ্ছা করে করিনি। ও কি সরি বলেছে? তা না করে সকাল সকাল চা নিয়ে মন গলাতে এসেছে। ঐশী আর কিছু বলতে পারল না। ঈশিতার অবস্থা দেখতে রান্নাঘরের দিকে গেল। এদিকে জাহানারা বেগম ঈশিতার হাতে পানি দিতে দিতে বললেন, আম্মার ব্যবহারে কিছু মনে করো না। উনি এটা ইচ্ছাকৃত করেননি। তুমি বলো, কেউ যদি কারো কানের কাছে 24 ঘন্টা কারো নামে বিষ ঢালে তাহলে কি এমন ব্যবহার করা স্বাভাবিক না? ঈশিতা বুঝতে না পেরে বলল, মানে? জাহানারা বেগম বলতে লাগলেন, তুমি এখনো অনেক ছোট। এত সবকিছু বুঝবে না। ওই ঐশী মেয়েটা আছে না, ও তো সবসময় আমার শাশুড়ির কাছে তোমার নামে বিষ ঢালে। এজন্যই তো উনি তোমার সাথে এমন করলেন। ঈশিতার মনে ঐশীর প্রতি নেতিবাচক ধারণা বাড়ল। এরই মধ্যে ঐশী রান্নাঘরে এসে বলল, বড় আম্মু ও কি ঠিক আছে? জাহানারা বেগম দায়সারা ভাবে বললেন, হ্যাঁ ঠিক আছে। ঐশী স্বস্তি পেল। ঈশিতার উদ্দেশ্যে বলল, তুমি কিছু মনে করো না ভাবি। দাদি মানুষ হিসেবে খারাপ নন। তোমার উপর রেগে আছে তাই এমন কাণ্ড করে ফেলেছেন। ঈশিতা মনে মনে বলল, সারাক্ষণ বিষ ঢাললে তো এমন হবেই। যাই হোক, এমনিতেও আমি এখানে পার্মানেন্টলি থাকব না, তাই কারো সাথে ঝামেলা করে লাভ নেই। তাই ঈশিতাও কোনো রিয়্যাক্ট করল না। এর মাঝে আয়ুষ ছুটে এসেছে বাড়িতে। জাহানারা বেগম তাকে ফোন করে সব বলেছেন। সে এসেই নিজের দাদিকে ডাকতে লাগল। গুলশেনারা বেগম বললেন, কি হয়েছে আয়ুষ? আমায় ডাকছিস কেন? জাহানারা বেগম ততক্ষণে ঈশিতাকে নিয়ে সেখানে উপস্থিত হয়। আলতাফ তালুকদার অফিসে বেরিয়ে গেছেন। ঐশী গুটি গুটি পায়ে এগিয়ে আসে। আয়ুষ ঈশিতার হাত ধরে তাকে নিজের দাদির কাছে এনে বলে, আমার স্ত্রীর কাছে এখনই ক্ষমা চাও। আয়ুষ, তুই কি বলছিস খেয়াল আছে? তুমি তো আমাকে শিখিয়েছ দাদি যে কারো কাছে যদি আমরা অন্যায় করি তাহলে ক্ষমা চেয়ে নিতে। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, এটাও তুমিই বলো। তাহলে অসুবিধা কোথায়? এই মেয়েটা যেই অন্যায় করেছে তার জন্য ক্ষমা চাইছে। বড়দের থেকেই তো ছোটরা শিখবে দাদি। আয়ুষ গুলশেনারা বেগমকে কথার প্যাচে ফেলে দিল। গুলশেনারা বেগম আর কোনো উপায় না পেয়ে উদাস মনে বললেন, দুঃখিত। বলেই তিনি গটগট পায়ে নিজের রুমের দিকে এগিয়ে গেলেন। ঐশী স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাই হোক, সব ঝামেলা মিটল তাহলে। ঈশিতার বিয়ের পর চলে গেছে কয়েকটা দিন।
এই কয়েকটা দিন তার বেশ সাধারণভাবেই গেছে। আয়ুষ তাকে বই এনে দিয়েছে। যতটা সময় পায় সে পড়াশোনা করেই কাটায়। অন্য কাজে তেমন মন নেই। জাহানারা বেগম মাঝে মাঝে তাকে টুকটাক কাজ করতে বলেন, সেটাও খুশি মনে করে নেয়, কারণ এই বাড়িতে তার শুধু জাহানারা বেগমকেই ভালো লাগে। গুলশেনারা বেগম, আলতাফ তালুকদার ঈশিতার সাথে কথা বলে না। ঐশী কথা বলতে চাইলে ঈশিতাই তাকে এগিয়ে যায়। কারণ জাহানারা বেগমের কথায় ঐশীর সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তার মনে। ঈশিতা মনে করে ঐশী ভীষণ কুটনি একটা মেয়ে, যার সঙ্গ এড়িয়ে চলাই মঙ্গল। ঈশিতা বাগানে বসে বসে বই পড়ছিল, এমন সময় জাহানারা বেগম সেই স্থানে এসে বলে, বৌমা তুমি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। ঈশিতা বই পড়া থামিয়ে জাহানারা বেগমের উদ্দেশ্যে বলে, আমাকে কিছু বলবে মা? ঈশিতা এখন জাহানারা বেগমকে মা বলেই সম্বোধন করে। জাহানারা বেগম হাসি মুখে ঈশিতার পাশে বসে বলেন, তুমি বোধহয় জানো না, আগামীকাল আয়ুষের জন্মদিন। ও তো তোমার স্বামী, তাই তোমাকে জানিয়ে দিতে এলাম, যাতে করে তুমি একটু ওকে সারপ্রাইজ দিতে পারো। ঈশিতা এটা জেনে খুব একটা খুশি হয় না। এমনিতেও আয়ুষকে নিয়ে তার কোনো প্রকার কোনো আগ্রহই নেই। সে তো শুধু এসএসসি এক্সাম পর্যন্ত অপেক্ষা করছে, তারপর নিজের জীবনের সঠিক পথ বেছে নেবে। জাহানারা বেগম আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলেন, তুমি আয়ুষকে ভালো একটা সারপ্রাইজ দেবে। আর হ্যাঁ, দেখবে যাতে ঐশী যেন আয়ুষের কাছে ঘেঁষতে না পারে। ও কিন্তু প্রতিবছর আয়ুষকে সারপ্রাইজ দেয়। মেয়েটার একটুও হুঁশ জ্ঞান নেই। আয়ুষ এখন বিবাহিত, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার অধিকার একমাত্র ওর স্ত্রী মানে তোমার আছে। বুঝলা? ঈশিতা কি বুঝল জানে না, কিন্তু জাহানারা বেগমের মন রাখার জন্য মাথা নাড়ায়। জাহানারা বেগম নিশ্চিত মনে চলে যাবার পর আবার নিজের মতো বই পড়তে থাকে। জাহানারা বেগম চলে যাবার কিছুক্ষণ পর ঐশী আসে ঈশিতার সাথে দেখা করতে। ঈশিতা তাকায় ঐশীর দিকে। ঐশী হাসিমুখে তার পানে চেয়ে থাকলেও ঈশিতা ঐশীকে দেখেই ভ্রুকুচকে গম্ভীর মুখে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ঐশী ঈশিতার কাছে এসে বলে, কি করছো? দেখতে পারছেন না বই পড়ছি। ঐশীর কাট কাট জবাব। ঐশীর মুখের হাসি মিলিয়ে যায় ঈশিতার এমন ব্যবহারে। তবুও সে বলে, তুমি মনে হয় একটু ব্যস্ত ছিলে। আমি বোধহয় তোমায় ডিস্টার্ব করে ফেললাম। ঈশিতা কোনো কথা বলে না। ঐশী একটু পর বলে, আগামীকাল আয়ুষ ভাইয়ার জন্মদিন। এটা জানো তো? হ্যাঁ। আমি ভাবছিলাম আমরা দুজনে মিলে যদি কোনো প্ল্যান করি তাহলে ভালো হয়। কেন? আপনার আয়ুষ ভাইয়া কি ছোট বাচ্চা যে তার জন্মদিন ঘটা করে পালন করতে হবে বা কোনো সারপ্রাইজ দিতে হবে? আমার এসব ঢং একদম পছন্দ নয়। আপনার যদি কিছু করার থাকে নিজে থেকে করুন। আমাকে একদম এসবের মধ্যে জড়াবেন না। সামনে আমার পরীক্ষা। আমার কাছে এখন এসব করার মতো এত ফালতু সময় নেই। ঐশীর মুখটা এবার একদম ফ্যাকাশে হয়ে যায়। সে আর সইতে না পেরে বলে, কথাগুলো ভালোভাবেও বলা যেত ভাবি। তুমি সম্পর্কে আমার বড় হলেও বয়সে কিন্তু 4 থেকে 5 বছরের ছোটই হবে। তাই একটু ভদ্রতা তো আশা করতেই পারি, তাই না? ঈশিতা কোনো কথা বলে না আর। কথা বলতেও তার বিরক্ত লাগছিল। ঐশী আর অপেক্ষা না করে চলে যায় সেই স্থান থেকে। আয়ুষের জন্মদিনে যখন ঈশিতা কিছু করতে চাইছে না তখন সে একাই করবে। আয়ুষকে প্রতিবছরের মতো এবারও সুন্দর করে সারপ্রাইজ দেবে এটা ঠিক করে নিল ঐশী। ঘড়ির কাঁটায় তখন রাত 11:30। আয়ুষ এখনো বাড়ি ফেরেনি। হয়তো কোনো জরুরি কাজে ব্যস্ত আছে। তবে ঐশী এটা নিশ্চিত যে রাত 12টার মধ্যেই আয়ুষ বাড়িতে ফিরবে।
এই জন্য ঐশী একা হাতে সব অ্যারেঞ্জমেন্ট করেছে। অনেক সুন্দর করে সাজিয়েছে চারিপাশটা। এখন সযত্নে নিজের হাতে কেকও বানাচ্ছে। কেক বানানো শেষ করে টেবিলের উপর কেকটা সুন্দর করে সাজালো মেয়েটা। আজ সে তার আয়ুষ ভাইয়ার পছন্দের চকলেট কেক বানিয়েছে। এটা ভেবেই সে অনেক খুশি হল। জাহানারা বেগম হঠাৎ সেই স্থানে চলে আসেন। এসে ঐশীকে এসব অ্যারেঞ্জমেন্ট করতে দেখে ভীষণ রেগে যান। এগিয়ে এসে ঐশীকে বলেন, এসব কি করছিস তুই? ঐশী মৃদু হেসে বলে, আজ তো আয়ুষ ভাইয়ার জন্মদিন, তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করছি, যেমনটা প্রতিবছর করি। ঐশীর কথা শুনে জাহানারা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বলেন, তোর কি কোনো সেন্স নেই? আগের বছর করেছিস সেটা না হয় ঠিক ছিল, কিন্তু এবার বিষয়টা আলাদা। আয়ুষ এখন বিবাহিত। একজন পর পুরুষের জন্য এত রাতে এসব আয়োজন করছিস। ওর স্ত্রী জানলে বিষয়টা সহজভাবে নেবে। ঐশীর হাসি মুখ মলিন হয়। বলে, আমি ভাবিকে বলেছিলাম, কিন্তু এ ব্যাপারে কথা বাড়াস না ঐশী। এতদিন আমি সব সহ্য করেছি, মানে এই নয় এখনো সহ্য করব। তুই আগে আমার ছেলের অনেক ঘনিষ্ঠ ছিল, তখন ও অবিবাহিত ছিল, তাই আমিও কিছু বলিনি। কিন্তু এখন ও বিবাহিত, ওর স্ত্রী আছে। আমি চাই না তোর জন্য ওদের বৈবাহিক সম্পর্কে সমস্যা তৈরি হোক। তুই এভাবে আমার ছেলে আর ছেলের বউয়ের মাঝে ঝামেলা তৈরি করিস না। ঐশীর চোখ বেয়ে নোনাজলের ধারা নামে। সে বলে, বিশ্বাস করো বড় আম্মু, আমার মনে এমন কিছু নেই। শোন, এসব ন্যাকা কান্না থামা। যা এখান থেকে। তোর মনে কি আছে আর কি নেই সেটা ঈশিতা বুঝবে না। আর হ্যাঁ, যদি ভালো চরিত্রের মেয়ে হোস তাহলে আমার ছেলের থেকে দূরত্ব মেইনটেইন করে চলবি। এত অপমান আর ঐশী সইতে পারে না। সে দ্রুত স্থান ত্যাগ করে। ঐশী যেতেই জাহানারা বেগম হাফ ছেড়ে বলে, যা। আপদ বিদায় হল। এরপর তিনি চলে যান ঈশিতার রুমে। ঈশিতা তখনও পড়ছিল। জাহানারা বেগম এসে বলেন, বৌমা আমার সাথে নিচে চলো, জরুরি দরকার আছে। ঈশিতা স্বভাবতই শাশুড়ির অবাধ্য হল না। জাহানারা বেগম ঈশিতাকে নিয়ে নিচে এসে ঘরের লাইট নিভিয়ে দিলেন। ঈশিতা কিছু বুঝল না। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠতেই তিনি ঈশিতাকে বললেন, যাও গিয়ে দরজাটা খুলে দাও। ঈশিতা তাই করল। দরজাটা খুলতেই আয়ুষ ভেতরে ঢুকে বলল, এখানে এত অন্ধকার কেন? তখনই জাহানারা বেগম লাইট জ্বালিয়ে দিয়ে বলে উঠলেন, সারপ্রাইজ। হ্যাপি বার্থডে আয়ুষ। আয়ুষ খুশি হয়ে যায়। নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ মা। ধন্যবাদ আমাকে না দিয়ে নিজের বউকে দে। ও একা হাতে এসব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে। এই কেকটাও নিজে তোর জন্য বানিয়েছে। আমি কত করে সাহায্য করতে চেয়েছি, কিন্তু ও সাহায্য নেয়নি। ঈশিতা অবাক হল। সে তো এমন কিছু করেনি। পরে ভাবল হয়তো জাহানারা বেগম নিজে এসব করেছেন আর তাকে ক্রেডিট দিচ্ছে। তাই আর কিছু বলল না। আয়ুষও অবাক হয়ে ভাবল, যেই মেয়েটা আমাকে সহ্য করতে পারে না, সে নিজে আমার জন্য এত কিছু করল। ভেবেই সে ঈশিতার দিকে তাকিয়ে বলল, সবকিছুর জন্য ধন্যবাদ। ঈশিতা বোকার মতো তাকিয়ে রইল। জাহানারা বেগম আয়ুষের দিকে চাকু বাড়িয়ে দিয়ে বলল, 12টা তো বাজতে চলল। দ্রুত কেকটা কাট। আয়ুষ তাই করল। কেক কেটে প্রথমে জাহানারা বেগমকে খাওয়ালো, তারপর ঈশিতাকে। ঈশিতার দিকে আজ মুগ্ধ চোখে তাকিয়ে রইল আয়ুষ। উপরে দাঁড়িয়ে এ দৃশ্য দেখে নিজের চোখের জল মুছে ঐশী বলল, হ্যাপি বার্থডে আয়ুষ ভাইয়া। তুমি সুখী হও, এটুকুই চাওয়া। এর জন্য যদি আমায় তোমার থেকে দূরে থাকতে হয় তবে তাই হবে। ঈশিতা মন খারাপ করে বসে আছে রুমের মাঝে।
একটুও ভালো লাগছে না তার কোনো কিছুই। আজ আয়ুষের জন্মদিন উপলক্ষে পুরো বাড়ি জুড়ে বিরাট আয়োজন। অনেক নামিদামি গেস্টেরও আসার কথা। তবে এসবে মোটেই আগ্রহী নয় সে। জাহানারা বেগম ঈশিতাকে একটা ভারী জামদানি শাড়ি দিয়েছে। এখন নাকি তাকে এটা পরে সবার সামনে যেতে হবে। ভেবেই তার কেমন লাগছে, শাড়িটা একবার হাতে নিয়ে বলে, এই গরমে এত ভারী শাড়ি। আর আমি তো শাড়িতে অভ্যস্তও নই। আয়ুষ সবেমাত্র রুমে প্রবেশ করল। ঈশিতার কথা তার কানে এসেছে। রুমে এসেই সে কাবার্ড থেকে নিজের জন্য একটা শার্ট বের করতে করতে বলে, তোমার ইচ্ছা না হলে পরো না। এত রাগ করার কি আছে? ঈশিতা সব রাগ ঢালল আয়ুষের উপর। আপনার মা আমায় কতবার করে পড়তে বলেছে। না পড়লে ব্যাপারটা কেমন দেখাবে ভেবে দেখেছেন? আয়ুষ বলল, এতই যদি চিন্তা হয় তো পড়ো। ঈশিতা বলল, হ্যাঁ তাই তো করতে হবে। এই মিথ্যা বিয়ে নিয়ে যে আর কত নাটক হবে আমি জানি না। আস্তে কথা বলো। কেউ শুনে ফেলবে। শুনে ফেললে ফেলুক। আপনি নিজেই তো বলেছেন এই বিয়ের কোনো মূল্য নেই, আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমায় নিজের মতো ছেড়ে দিবেন। হ্যাঁ বলেছি। আর আমি ঠিক সেটাই করব। মনে থাকে যেন। থাকবে। আয়ুষ মন খারাপ করে রুম থেকে বের হয়। এই মেয়ের মুড বোঝা বড় মুশকিল। কখনো নিজে থেকেই আয়ুষের জন্মদিনের আয়োজন করে, আবার কখনো এমন আচরণ। মেয়েটা কেন তাকে এত দ্বিধায় রাখছে জানে না। হতাশার সুরে বলে, তোমার এই দ্বিধা নিয়ে আমায় আর কতদিন বাঁচতে হবে আমি জানি না ঈশিতা। গতকালকের ওই বিশ্রী ঘটনার পর থেকে ঐশীর মন ভীষণ খারাপ। গতকাল যেন জাহানারা বেগম ঐশীকে সুস্পষ্ট করে তার অবস্থানটা বুঝিয়ে দিয়েছে। এই ঘটনা ঐশীকে তার গণ্ডি বুঝিয়ে দিয়েছে। বিয়ের পর আয়ুষ আর তার মাঝে যে কত বড় পাঁচিল তৈরি হয়েছে সেটা বুঝতে আর বাকি নেই ঐশীর। তাই সেও পণ করে নিয়েছে দূরে থাকবে ওই মানুষটার থেকে, যে তার জন্য এখন শুধুই এক বিভীষিকাময় নিষিদ্ধ পুরুষ। ঐশী যখন নিজেদের রুমে বসে এসবই ভাবছিল তখনই তার রুমে এলেন গুলশেনারা বেগম। এসে ঐশীর পিঠে হাত রাখলেন। ঐশী নিজের অজান্তেই কখন চোখের কোণে অশ্রু জমিয়ে ফেলেছিল জানে না। দ্রুত সেই অশ্রুবিন্দুগুলো মুছে বলে, কিছু বলবে দাদি? গুলশেনারা বেগম ঐশীর মাথায় হাত বুলিয়ে বলেন, এভাবে চোখের পানির মতো কি নিজের দুঃখগুলোও মুছে ফেলতে পারবি তুই? ঐশী নিশ্চুপ। গুলশেনারা বেগম বলতে থাকেন, গতকাল রাতের সব ঘটনা সম্পর্কে আমি অবগত। ওই শাশুড়ি বউ মিলে কি অমানবিক কাজটাই না করল তোর সাথে? তুই এত কষ্ট করে আয়ুষের জন্য এত কিছু করলি, অথচ ওরা সব প্রশংসা লুটে নিল। তুমি বড় আম্মুকে এই ব্যাপারে কিছু বলোনি তো? বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি। ওই মেয়েটা এই বাড়িতে বউ হয়ে আসার পর যেভাবে আয়ুষ ওর কাছে আমাকে ক্ষমা চাইতে বাধ্য করালো তাতে আমার আর ঝামেলা করার ইচ্ছা হয়নি। কিন্তু রাগ হয়েছে প্রচুর। এই রাগটা গিলে ফেল দাদি। যেভাবে চলছে সেভাবেই সবটা চলতে দাও। আমি সবটা মেনে নিয়েছি। আয়ুষ ভাইয়া এখন আমার কাছে পরপুরুষ। আমার উচিত হয়নি তার জন্য কিছু করতে যাওয়া। তুই কোন ভুল কাজ করিস নি ঐশী? কই ঈশিতা তো ওর বউ। ও তো কিছু করল না নিজের স্বামীর জন্য। অথচ তুই যখন করলি তখন সব সুনাম নিজের করে নিল। ঐশী দীর্ঘশ্বাস ফেলে বলল, এসব ব্যাপারে আর কথা না বাড়ানোই মঙ্গল দাদি। বাদ দাও এখন। আজ বাড়িতে কত মেহমান আসবে। কথা ঘুরেস না। তুই যে আয়ুষকে কতটা ভালোবাসিস আমি কিন্তু সেটা জানি। আল্লাহ যে কেন তোর সাথে এমন করলো। আল্লাহর প্রতি কোন অভিযোগ করো না দাদি। তিনি যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আমি মেনে নিয়েছি আয়ুষ ভাইয়া আমার জন্য মঙ্গলজনক ছিলেন না, এজন্যই আমি ওনাকে পাইনি। তোর মতো বুঝ যদি সবার থাকতো রে।
জাহানারা বেগম এর উপহার দেওয়া ভারী শাড়িটাই পরেছে ঈশিতা আজকে। যদিও এটা পরে তার চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, তবুও সে নিজেকে সামলে নিচ্ছে। আজ পুরো বাড়ি মেহমানে গজগজ করছে। এদিকে ইসমাইল হোসেনও এসেছেন, সাথে এসেছে তার হবু বউ। তাদের দিকে তাকাতেই ঈশিতার ভীষণ ঘৃণা অনুভূত হলো। ঈশিতার নিজের বাবাকে কোনো কালেই বিশেষ পছন্দ ছিল না। মাই ছিল তার সবচেয়ে কাছের মানুষ। মায়ের মৃত্যুর পর যে বাবার প্রতি ঘৃণার পরিমাণ চক্রবৃদ্ধি হারে বেড়েছে, ঈশিতা ওই দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। ঐশী আজ নিজেকে ঘরবন্দি করে রেখেছে অসুস্থতার বাহানায়। আলতাফ তালুকদারকেও মনমরা লাগছে। গুলশানারা বেগম এসব জন্মদিন পালন পছন্দ করেন না, তাই তিনিও অনুপস্থিত। শুধুমাত্র জাহানারা বেগমকেই একমাত্র খুশি খুশি লাগছে। আয়ুষের মুখশ্রী দেখে অবশ্যই বোঝার উপায় নেই তার মনে কি চলছে এখন। তবে ঈশিতা খেয়াল করেছে কালো শার্টে বেশ ভালোই লাগছে ফর্সা সুদর্শন এই লোকটাকে। ঈশিতার পরনে নীল শাড়িটাও চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। আয়ুষকে যে কতবার আর চোখে তাকিয়ে দেখেছে তার কোনো ইয়ত্তা নেই। অনুষ্ঠান চলতে থাকে নিজের মতো করে। আয়ুষের কেক কাটার সময় উপস্থিত হয়। এমন সময় হঠাৎ কেউ একজন বলে ওঠে, আজকে আমাকে ছাড়াই কেক কাটবা ব্রো? এটা কিভাবে সম্ভব? ভুলে গেলে নাকি আমাকে তুমি? জাহানারা বেগম হাসি মুখে এগিয়ে গিয়ে বললেন, আরে নাহিদ, তুই আসবি আমরা তো জানতাম না। ভাবি তো বলল তোর নাকি সামনে সেমিস্টার ফাইনাল এক্সাম, আবার নাদিয়ার এক্সামও নাকি শুরু হয়ে গেছে, এই জন্য তোরা আসতে পারবি না। আসার কথা ছিল না, কিন্তু এসেই পড়লাম। আমার আয়ুষ ভাইয়ার জন্মদিন বলে কথা। মুখে কথা বললেও নাহিদ মনে মনে জানে সে আসলে কেন এখানে এসেছে। সে মূলত এসেছে নিজের প্রেয়সীকে দেখে দু চোখের তৃষ্ণা নিবারণ করার জন্য। তার আখি যুগল খুঁজে চলেছে সেই শান্ত স্বভাবের শুভ্র পরীটাকে। তাকে না দেখলে যে তার চোখের তৃষ্ণা মিটবে না, এই জন্যই তো শত ব্যস্ততা ফেলে চলে এসেছে এখানে। কিন্তু তার চোখ আর শুভ্র পরীকে খুঁজে পেল না সেখানে। ব্যথিত হলো মন। অতঃপর হেসে সবার উদ্দেশ্যে বলল, আমি কিন্তু একা আসিনি এখানে, আমার এক বন্ধুকে সাথে নিয়ে এসেছি। ও কিন্তু প্রথমে আসতেই চাইছিল না। বলা চলে আমি এক প্রকার জোর করেই ধরে বেঁধে নিয়ে এসেছি তাকে। কি ঠিক করিনি কাজটি? জাহানারা বেগম বললেন, একদম ঠিক করেছিস তুই। তা তোর সেই বন্দুক কোথায়? কোথায় সে এখন? নাহিদ পিছন ফিরে ইশারা করে বলল, তুই কি এখনও বাহিরে দাঁড়িয়ে থাকবি? আয়, ভেতরে আয়। সাথে সাথেই ভেতরে চলে এলো শ্যামবর্ণের এক অতীব সুন্দর যুবক, যাকে দেখেই ঈশিতা চরম বিস্মিত হলো। ছেলেটা এগিয়ে এসে জাহানারা বেগমকে সালাম দিল। জাহানারা বেগম সালামের উত্তর দিয়ে বললেন, এসো বাবা, ভেতরে এসো। যুবকটি সামনে তাকাতেই ঈশিতার সাথে তার চোখাচোখি হয়ে যায়। ঈশিতার মতো সেও অবাক নয়নে তাকিয়ে থাকে ঈশিতার দিকে। দুজনের দৃষ্টি যেন আজ একই কথাই বলছে। ঈশিতা যেন আজ কোনো কিছুর তোয়াক্কা করল না। সোজা এগিয়ে এসে যুবকটির একেবারে সামনে দাঁড়িয়ে আপ্লুত কণ্ঠে বলল, কেমন আছো তামিম ভাইয়া? চলবে।